আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা ওয়েব সিকিউরিটি নিয়ে কাজ করেন, লাইক ওয়েবের উপর পেন টেস্টিং করতেছেন অথবা বাগ হান্টিং করেন ওয়েবের উপর, আপনারা অবশ্যই জানেন যে জাভাস্ক্রিপ্টটা কেন গুরুত্বপূর্ণ। বিকজ জাভাস্ক্রিপ্ট একে তো হচ্ছে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড সেটা হওয়ার জন্য যে কেউ হচ্ছে জাভাস্ক্রিপ্টের সোর্স কোড পড়তে পারে যে কোনো ওয়েবসাইটের। অ্যান্ড সেখান থেকে যখন আপনি একটা জিনিসের সোর্স কোড পড়তেছেন তখন কিন্তু আপনি বুঝতেছেন যে এই ওয়েবসাইটের ফাংশনালিটিগুলো কিভাবে কাজ করতেছে। লাইক আপনি যদি HTML CSS এর জিনিস ভাবেন, সেটা কিন্তু আলাদা, কারণ ওই HTML CSS কিন্তু একটা ওয়েবসাইটের লুক দেওয়ার জন্য বা একটা ওয়েবসাইটের সৌন্দর্যের জন্য বা বানানোর জন্য কিন্তু কাজে লাগে। বাট এই যে ভিতরে ইন্টারনাল যে ফাংশনগুলো বা ফাংশনালিটিগুলো, এইগুলা কিন্তু ক্লায়েন্ট সাইটের যে ফাংশনালিটিগুলো আছে সেগুলো কিন্তু সমস্ত কিছু হ্যান্ডেল করে কিন্তু জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট ছাড়া কিন্তু এগুলো পসিবল না। লাইক আপনি একটা জায়গায় লগ ইন করতেছেন, আপনার অবশ্যই তো সেই লগ ইনের যে রিকোয়েস্টটা, একটা রিকোয়েস্ট করে সার্ভারের কাছ থেকে রেসপন্স আনতে হবে আপনার লগ ইন ক্রেডেনশিয়ালগুলো ভ্যালিড কিনা। এই যে রিকোয়েস্টটা মেক করতেছে কে করে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমেই কিন্তু মেক হয়। তো আপনি যখন জাভাস্ক্রিপ্টটা ভালো করে জানবেন তখন আপনি কিন্তু এই যে লগ ইন প্যানেলে যত সোর্স কোড আছে বা যত সোর্স কোড আছে আপনি ওইগুলো কিন্তু ভালো করে পড়ে বুঝতে পারবেন যে এই ওয়েবসাইটটা কিভাবে কাজ করতেছে। যাই হোক, আজকের আসলে জাভাস্ক্রিপ্ট কেন দরকার বা এই বিষয়ে আসলে আমাদের আজকের টপিক না। জাভাস্ক্রিপ্টের মধ্যে আরও একটা জিনিস কিন্তু হয়, আমরা অনেক সময় হয়তো আপনারা শুনে থাকবেন বা দেখে থাকবেন, অথবা অনেকে হান্টও করেছেন যে জাভাস্ক্রিপ্টের মধ্যে কিন্তু অনেক সময় অনেক সেনসিটিভ ইনফরমেশন লিক হয়। সেনসিটিভ ইনফরমেশন বলতে কি বুঝাচ্ছি আমি, লাইক অনেক সময় দেখবেন যে ডিফল্ট ক্রেডেনশিয়াল, লাইক একটা ওয়েবসাইটের আপনার একটা লগ ইন প্যানেল আছে, সেই লগ ইন প্যানেলের ডিফল্ট ক্রেডেনশিয়ালগুলো এই জাভাস্ক্রিপ্ট সোর্স কোডের মধ্যে লিক হতে পারে। অথবা আপনার যে কোনো ইউজারের ইনফরমেশন লিক হতে পারে, ক্রেডিট কার্ড ইনফরমেশন লিক হতে পারে। অথবা আপনার সবচেয়ে বেশি যেটা লিক হয় সেটা হচ্ছে আপনার এপিআই টোকেন। আমরা জানি যে বর্তমানে বেশিরভাগ ওয়েবসাইট বা সব মোটামুটি সব ওয়েবসাইটই যেগুলো কমার্শিয়াল টাইপের আছে, ওরা ওদের ওয়েবসাইটটার প্রত্যেকের ওয়েবসাইটেই তারা কি করে, থার্ড পার্টি কিছু সার্ভিস ইউজ করে। অ্যান্ড এই থার্ড পার্টি সার্ভিসগুলো কিভাবে ইউজ করে, লাইক ধরেন আমি ফুড পান্ডার কথা যদি বলি, এই ফুড পান্ডাও কিন্তু তাদের ওয়েবসাইটের মধ্যে থার্ড পার্টি একটা সার্ভিস ইউজ করতেছে যেটার নাম হচ্ছে গুগল ম্যাপ। তো এই গুগল ম্যাপটা তারা কিভাবে ইউজ করতেছে, এই গুগল ম্যাপের এপিআই কি তারা ক্রিয়েট করছে। প্রথমত তো গুগল ম্যাপ থেকে সাবস্ক্রিপশন নিছে, দেন হচ্ছে সেইটার প্রিমিয়াম অ্যাকাউন্টের যে এপিআই টোকেন আছে সেটা ক্রিয়েট করে তারপরে ওই গুগল ম্যাপের সাথে তাদের ওয়েবসাইটের একটা লিঙ্ক করে দিছে। তো এই জিনিসটা কিন্তু সব সার্ভিসের ক্ষেত্রেই সেম হয়। তো একটা ওয়েবসাইট কিন্তু স্বাভাবিকভাবে অনেকগুলো সার্ভিস ইউজ করে, আর সেগুলোরও কিন্তু আপনারা এই এপিআই এর মাধ্যমে কিন্তু সেগুলো কমিউনিকেশন করে। তো অনেক সময় হয় কি যে ডেভেলপাররা ভুলবশত যখন কোডিং করতে থাকে তখন ভুলবশত কি করে, এই এপিআই টোকেনগুলো, এই প্রিমিয়াম এপিআই টোকেনগুলো তারা এই জাভাস্ক্রিপ্ট সোর্স কোডের মধ্যে রেখে দিয়ে আসে, যে কারণে আমরা এই জিনিসগুলো অনেক সময় পেয়ে থাকি। এটা হচ্ছে ডেভেলপারদের ভুলের কারণে। ডেভেলপাররা যদি একটু সেন্সিটিভভাবে বা একটু বুঝে শুনে কাজ করে তাহলে এই জিনিসটা হয় না। অনেক সময় প্রোডাকশনের জন্য অনেক ডেডলাইন কাছাকাছি হয়ে পড়ে, তখন তারা তাড়াহুড়া করতে যে এই এপিআই কিগুলো তারা আর কি এই সোর্স কোডের মধ্যে রেখে দিয়ে আসে, তারা এখান থেকে রিমুভ করতে পারে না। আবার তো আমরা যদি সেই এপিআই টোকেনগুলো পাই তাহলে আমরা এগুলো রিপোর্ট করলে আমাদের একটা ভালো লেভেলের একটা বাউন্টি পাওয়ার একটা চান্সেস আছে। যদিও রিকনের যে কাজগুলো আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনি বাগ হান্টিংয়ে ডুপ্লিকেট পাবেন, বাট তারপরও লাক ভালো থাকলে আপনারটা অ্যাকসেপ্ট হয়েও যেতে পারে। আর আরেকটা কথা হচ্ছে, আপনি যে জাভাস্ক্রিপ্টের সোর্স কোডের মধ্যে দেখবেন যে অনেক এপিআই টোকেন পাচ্ছেন, বাট সেগুলো আসলে রিপোর্ট করে লাভ হচ্ছে না। বিকজ জাভাস্ক্রিপ্টের মধ্যে আপনি বেশিরভাগ যে এপিআই টোকেনগুলো পাবেন সেগুলো হচ্ছে পাবলিকলি অ্যাক্সেসেবল টোকেন থাকবে। যেরকম গুগল রিক্যাপচার এপিআই টোকেন, এটা একদম পাবলিকলি অ্যাক্সেসেবল, এটা আসলে কোনো সেন্সিটিভ কোনো ইনফরমেশন না বা সেন্সিটিভ কোনো ডাটা না। তারপর আপনার ডাটা ডগ আছে, আরও অনেক টাইপের সার্ভিস আছে যাদের এপিআই কিগুলো আপনার জাভাস্ক্রিপ্ট সোর্স কোডে লিক হয়, যেগুলো কিনা পাবলিক এপিআই কি। তো পাবলিক এপিআই কি পেলে আসলে আপনার কোনো লাভ নেই, আপনাকে বের করতে হবে যে কোনো সিক্রেট এপিআই কি লিক হচ্ছে কিনা, সেটা আপনাকে ভ্যালিডেটেড করতে হবে। ভ্যালিডেটেড করে যদি আপনি বুঝতে পারেন যে আসলে এই ওয়েবসাইটের মধ্যে কোনো একটা সার্ভিস সিক্রেট এপিআই কি লিক হচ্ছে, তাহলে আপনি সেটা রিপোর্ট করতে পারেন। অ্যান্ড যদি আপনার কপাল ভালো থাকে আপনি একটা হাই লেভেলের একটা ভালনারেবিলিটি অ্যাকসেপ্ট আপনার হয়েও যাবে। সো যাই হোক, আর কথা না বাড়ি, আজকের আমরা একদম ফুললি শুরু করব। আমাদের আজকের টার্গেট হচ্ছে, আজকের ফুল এই ভিডিওটা আর কি যে টার্গেটের উপর আমরা ভিত্তি করে করব সেটা হচ্ছে জোড়া বাকক্রাউডের একটা প্রোগ্রাম। এটা একটা ওয়াইল্ড কার্ড ডোমেইন। তো
তো এইটার আমরা সাবডোমেইন বের করব, and সমস্ত সাবডোমেইন থেকে ফার্স্ট অফ অল যত জাভাস্ক্রিপ্ট, কারণ আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট সোর্স কোডের মধ্যে আমরা বিভিন্ন সেন্সিটিভ ইনফরমেশন খুঁজবো, এপিআই টোকেন হ্যান্ড করব, কোনো পাওয়া যাচ্ছে কিনা, ডিফল্ট ক্রেডেনশিয়াল পাওয়া যাচ্ছে কিনা সেটা দেখব। তাই আমাদেরকে আগে কী করতে হবে, আমাদেরকে যত সম্ভব জাভাস্ক্রিপ্টের ফাইল বের করতে হবে। আপনি এখানে একটা কাজ করতে পারেন, আপনি সিঙ্গেল একটা ওয়েবসাইটের সিঙ্গেল একটা ডোমেইনের জাভাস্ক্রিপ্টের ফাইল বের করে সেটার উপর আপনি ম্যানুয়ালি হ্যান্ড করতে পারেন, অথবা সেটার উপর আপনি অটোমেশন করতে পারেন। বাট আই থিঙ্ক আমার কাছে যেটা পার্সোনালি সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে আমি ফার্স্ট অফ অল একটা ওয়েবসাইটের সমস্ত সাবডোমেইন বের করি, অ্যান্ড তারপরে হচ্ছে বলতে পারেন যে সেটার যত ইউআরএল আছে আমি দুই মেথডে বের করি। আমার যে মেথডটা আমি দুইভাবে বের করি। আমি এর আগেও কয়েকটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি কিনা দুইটা মেথড নিয়ে বেশি কথা বলি, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে আপনার প্যাসিভ। আমি এই জাভাস্ক্রিপ্টের ফাইন করার ক্ষেত্রে আমি দুইটা মেথডে আগে জাভাস্ক্রিপ্টের ফাইল ফাইন করি। একটা হচ্ছে আপনার অ্যাক্টিভ, যেটা কিনা আমি বিভিন্ন ক্রলার লাইক কাটানা, তারপরে গেট জেস, সাবজেস, এই টুলগুলোর মাধ্যমে আমি বিভিন্ন আমার টার্গেট সাবডোমেইন সমূহর যত ইউআরএল আছে, যত জাভাস্ক্রিপ্টের ইউআরএল আছে, সমস্ত ইউআরএল আমি একসাথে গেদার করি। অ্যান্ড প্যাসিভের ক্ষেত্রে করি কি, আমি ওয়ে ব্যাক ইউআরএল লাইক যেই টুলগুলোর মাধ্যমে আপনি ইউআরএল গেদার করতে পারেন, আমি এই সম্পর্কে আমি লাস্ট ভিডিওটাই কিন্তু এই ইউআরএল গেদার করা সম্পর্কে ছিল। তো ওইখান থেকে আমি করি কি যে আমি যখন ইউআরএল গেদার করি সেখান থেকে আমি একটা ফিল্টার আউট করি যে এই যত ইউআরএল আছে এই ইউআরএলগুলোর মধ্যে আমার জাভাস্ক্রিপ্টের ফাইলের ইউআরএল কতগুলো আছে, তো সেইটাকে আমি ফিল্টার আউট করে সেই যে ইউআরএলগুলো আছে সেইগুলোর মধ্যেও আমি সিক্রেট ক্রেডেনশিয়াল হান করি। তো এই দুইভাবে করি, একটা হচ্ছে আমি একদম অ্যাক্টিভলি ক্রলারের মাধ্যমে করি, অ্যান্ড আরেকভাবে করি হচ্ছে আমি এই প্যাসিভলি। তো দুইভাবে করলে আমি বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন পাই। স্বাভাবিকভাবেই জানি যে প্যাসিভলি যখন করি আমি আমার রেজাল্ট একটু বেশি থাকে অ্যাক্টিভের থেকে, তো সেখানে আপনার বিভিন্ন জিনিস পাওয়া যেতে পারে যেটা আমি অ্যাক্টিভে পাচ্ছি না, আবার অনেক সময় প্যাসিভে পাচ্ছি না যেটা সেটা অ্যাক্টিভে পেয়ে যাচ্ছি। তো আমি যখন দুইটাভাবে আমি যখন জাভাস্ক্রিপ্টের সোর্স কোড বা জাভাস্ক্রিপ্টের ইউআরএল বের আর কি গেদার করি, তখন আমার একটা আর কি সেন্সিটিভ ডাটা পাওয়ার একটা চান্সেস একটু হাই থাকে। আর আজকের এই ভিডিওটা বলতে গেলে সম্পূর্ণ আমার নিজের মেথডের উপর, আমি যেইভাবে হ্যান্ড করি আমি সেটা জাস্ট আমি শেয়ার করবো আপনাদের সাথে। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা ক্যাপচার করতে পারেন, আর যদি না ভালো লাগে তাহলে কমেন্ট করেও জানিয়ে দিতে পারেন, এই আর কি। আর যাই হোক, তো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কি করবো, এই zorar.com-এর আমরা সাবডোমেইন বের করব। তো এইটার আমি এর আগে যখন আমার সাবডোমেইনের যে ভিডিও আছে সেখানে আমি কয়েকটা মেথড সম্পর্কে বলেছিলাম, বাট আজকের আমি এত বিস্তারিত এত ডিপে যাব না সাবডোমেইন হান্টিংয়ের। আমি একদম বলতে গেলে জাস্ট প্যাসিভলি সাবডোমেইন হান্ট করব, অ্যান্ড সেটার জন্য আমি আজকের আরেকটা সোর্সের দেখাই দিচ্ছি। আই থিঙ্ক অনেকেই আপনারা জানেন, তাও যারা জানেন না তাদের জন্য সেটা হচ্ছে সাউস। আপনার saus.project.projectdiscovery.io-তে যদি আপনি ভিজিট করেন, একটা ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে যেখানে ঢুকলে কিনা আপনাকে একটু হ্যাকার ফিল হবে। এই ওয়েবসাইটটার কাজ কি, এটাও প্রজেক্ট ডিসকভারির একটা প্রজেক্ট, একটা সাবডোমেইন বলতে পারেন। এটার কাজ হচ্ছে আপনার এই যে হ্যাকারন, ব্যাকগ্রাউন্ড, ইন্টারোগেটিভ সহ আরও কিছু প্ল্যাটফর্ম আছে, সেখানে আপনার যেই সমস্ত প্রোগ্রামগুলো লঞ্চ হয় সেই প্রোগ্রামগুলোর যত সাবডোমেইন আছে তারা কি করে গেদার করে আপনার এইখানে ওরা স্টোর করে রাখে। দেখতে পারতেছেন যে এখানে কিন্তু কিছু প্রোগ্রামের নাম আছে, দেন এখানে একটা ডাউনলোডের ফাইলের নাম আছে, আর এখানে কিছু জিনিস মেনশন করা আছে যে এই যে প্রোগ্রামটা এটা কি আসলে ওরা কি বাউন্টি দেয় নাকি বাউন্টি দেয় না। বাউন্টি দিলে ইয়েস লেখা থাকবে এখানে, বাউন্টি না দিলে নো থাকবে। তারপরে যদি এমন হয় যে এই ওয়েবসাইটটা আপনাকে এই প্রোগ্রামটা আপনাকে সহায়ক দিচ্ছে তাহলে আপনাকে ইয়েস দেখা থাকবে এই জায়গাটায়। অ্যান্ড তারপর নাম্বার অফ সাবডোমেইন কতগুলো আছে কোন প্রোগ্রামে সেটা এখানে লেখা থাকে, অ্যান্ড এখানে লেখা থাকে লাস্ট কবে আপডেট হয়েছে। তো আপনারা এটা ভিজিট করতে পারেন, এটা জোস একটা সাইট। আমি সাবফাইন্ডারের মাধ্যমে যেটা করতেছি, আমি চাইলে জাস্ট এখানে এসে আমি আমার প্রোগ্রামটা আমার প্রোগ্রাম হচ্ছে জোরা, আমি সার্চ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু এসে পড়ছে ব্যাকগ্রাউন্ডের। তো আমি কী করবো, এখান থেকে এই ডাউনলোডের যে লিঙ্কটা আছে সেটা আমি কপি করব, দ্যাটস ইট। তারপর আমি কী করবো, আমার যে টার্গেট আছে সেখানে আমি আসবো, অ্যান্ড এখানে আমি একটা ডিরেক্টরি, আমার যে টার্মিনাল সেখানে আসলাম, অ্যান্ড এখানে আমি জোরা নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম, অ্যান্ড আমি সেই ডিরেক্টরিতে ঢুকে যাব, অ্যান্ড যত কাজ আছে সব আমি এখানেই করার চেষ্টা করবো আজকের। তো এইখানে হচ্ছে আমি এখন কি করব, যেহেতু আমি লিঙ্কটা কপি করেছি আমি জিপ ফাইলটা এখানে ডাউনলোড করব, দেন আমি আনজিপ করে দেবো। আনজিপ করব কি আমাদের জোরা.জিপ ফাইলটা।
তো এটা যখন আমি আনজিপ করলাম তখন দেখেন আমার এখানে দুইটা ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, একটা হচ্ছে zora.com আর একটা zora.xyz। এখানে দেখতেই পাচ্ছেন দুইটাই ওয়াইল্ড কার্ড ছিল, দুইটারই সাবডোমেন আমাদেরকে বের করে দিছে। তা আমাদের ইনিশিয়াল আজকে টার্গেট যেহেতু zora.com, তো আমরা জাস্ট ওই zora.com এর উপরেই আমরা ধ্যান দিব, বাকি যে দুইটা আছে আমরা ওইটার দিকে তাকাবো না, আমরা ওইটা এখনই ডিলিট করে দিচ্ছি যাতে আমাদের ফোকাস ওই দিকে না যায়। এখানে দেখেন zora.com এর মধ্যে কয়টা 102টা কিন্তু সাবডোমেইন আছে। তা আমি একটু তাড়াতাড়ি করে আমার zora xyz অ্যান্ড zora.zip এই দুইটা আমি ডিলিট করে দেই। দ্যাটস ইট। এবার আমাদের কাছে জাস্ট একটা ফাইলে আছে। এবার আমরা কি করব, এই যে সাবডোমেইনের যে লিস্ট আছে আমি যদি একটু ওপেন করি ক্যাট করে, এখানে দেখতে পারবেন যে অনেকগুলো সাবডোমেইন আছে। আচ্ছা আমি একটা কাজ করি, আমি এখান থেকে অ্যালাইভ সাবডোমেইনগুলো এখন বের করি, তাহলে আমার জন্য সুবিধা হবে। তো আমি জোড়া অ্যালাইভ জন্য আমি -o দিয়ে অ্যালাইভ দিয়ে দিব, তাহলে আমার এই যে সাবডোমেইনগুলো আছে এর মধ্যে যেগুলো অ্যালাইভ থাকবে সেগুলো বের হয়ে যাবে। এইটা বের হোক, তারপর আমি আবার ব্যাক করতেছি। তো এইখানে দেখতে পারতেছেন যে আমাদের সাবডোমেইনের অ্যালাইভ সাবডোমেইনগুলো বের করা হয়ে গেছে। অ্যান্ড এই আই থিঙ্ক এখানে কতগুলো সাবডোমেইন আছে, 65টা। অ্যান্ড আমি এটা দুইটা ভাগ করে নিয়েছি, একটা হচ্ছে আপনার এসটিটিপি অ্যান্ড আরেকটা হচ্ছে এসটিটিপি ছাড়া। এসটিটিপি ছাড়া কেন আমি নিয়েছি, বিকজ আমি এখন এই সমস্ত সাবডোমেইন থেকে এই প্রত্যেকটা সাবডোমেইনের যত ইউআরএল আছে আমি বের করব ওয়েব্যাকের মাধ্যমে। আর ওয়েব্যাকের একটা সিস্টেম হচ্ছে কি যে আপনি চাইলে সেখান থেকে ইউআরএল এর মাধ্যমে পারবেন, আপনাকে একটা ডোমেইনের মতো করে দিতে হবে। তো সেখানে যদি ইউআরএল সহ আমি সাবডোমেইনের লিস্ট দিই ও ঠিক মতো কাজ করতে পারবে না। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এসটিপিটা সরায় নিছি। তো এবার আমি কি করব, আমি একসাথে দুইটা কাজ করব। ফার্স্ট অফ অল আমি এখান থেকে কি করি, আমি ওয়েব একটা রান করি যাতে আমার যত ইউআরএল আছে আমি গেদার করতে পারি। সেটার জন্য আমি কি করব, জাস্ট ক্যাট দেন হচ্ছে আমি আমার অ্যালাইভ উইথআউট httpx দেন হচ্ছে একটা পাইপ সাইন দেন ওয়েব্যাক ইউআরএলস দেন আমি কি করব, জাস্ট সিম্পল একটা রাইট অ্যারো দিয়েই দিই, তাহলেই আই থিঙ্ক হবে ভালো। রাইট অ্যারো দেন হচ্ছে ইউআরএলস ডট টিএক্সটি। আপনি চাইলে এটা জাস্ট সিঙ্গেল একটা ডোমেইনের সাথেও করতে পারেন। আমি একসাথে একদম মাস লেভেলের, লাইক আপনি মাস লেভেলের একসাথে আপনি যত মানে আপনার টার্গেটের যত জাভাস্ক্রিপ্টের ফাইল আছে একসাথে গেদার করবেন, দেন একসাথে সমস্ত কিছু সিক্রেট হান্ট করে অটোমেশনের মাধ্যমে আপনি যখন গেদার করবেন বিভিন্ন রিজ্যাক্স বিভিন্ন কি ম্যাচিং করে আপনি যখন একটা ফাইল থাকবে, তারপরে সেখান থেকে আপনি প্রত্যেকটা কি ধরে ধরে আপনি ম্যানুয়ালি আপনি যে হান্ট করতে পারেন। বাট এতটুকু কাজ যাতে আমাদের অটোমেশন হয়ে যায়, আমাদের কাজ যাতে একটু হলেও সুবিধা হয়ে যায়, তাই আমরা একটু শুরুতে অটোমেশন করব। তো এখানে আমি এইটার মাধ্যমে আমার ইউআরএল স্ক্যান স্টার্ট করে দিই। এটা আই থিঙ্ক স্টার্ট হয়ে গেছে, হ্যাঁ ইউআরএল স্ক্যান স্টার্ট হয়ে গেছে অ্যান্ড ইউআরএল গেদার করা শুরু হয়েছে দেখছেন। তো এবার আমরা এটা হোক, এর মাঝখানে আমরা আরও কিছু টুল সম্পর্কে, যেহেতু আমি একটু আগেও বলেছিলাম যে দুইভাবে আপনারা জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো গেদার করতে পারেন বিভিন্ন ওয়েবসাইটের। একটা হচ্ছে প্যাসিভ, যেটার স্ক্যান আমাদের স্টার্ট হয়ে গেছে। এবার আমরা অ্যাক্টিভলি ক্রল করে জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো গেদার করার জন্য কিছু টুলের সম্পর্কে আমরা পরিচিত হব। ফার্স্ট অফ অল আগে যে টুলটা সবচাইতে বেশি ভালো ছিল সেটা হচ্ছে আপনার সাবজেস। আমি যদি সাবজেস লিখে সার্চ করি, আপনি সিম্পল সবার আগে গিটহাবও লেখা লাগবে না, আপনি জাস্ট সাবজেস লিখলে আপনি সবার আগে গিটহাবের একটা রিপো পেয়ে যাবেন। এটা অনেক আই থিঙ্ক প্রায় 4 বছর আগের, অ্যান্ড এটা বর্তমানে কিন্তু সার্ভিস দিচ্ছে না। অ্যান্ড ইন্টারেস্টলি সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি যে এইটা আমার 1 সপ্তাহ আগে অনেক ভালো কাজ করতেছিল, বাট আনফর্চুনেটলি লাস্ট 1 উইক ধরে এই টুলটা কেন জানি আমার আর কি সার্ভিস দিচ্ছে না। লাইক আমি যদি দেখাই আমার এইখান থেকেই, আমি আমার একটা প্রজেক্টে যাই, ধরেন এইখানে আমার একটা সাবডোমেইনের একটা লিস্ট আছে। এখন আমি চাচ্ছি কি যে যত সাবডোমেইন আছে সেটার আপনার জাভাস্ক্রিপ্টের ফাইল বের করতে। তো এখন আমি কি করব, সিম্পল হচ্ছে এটার এই টুলটা কাজ এইভাবেই করে যে লাইক আপনি সিম্পল আপনার ফাইলের নাম দিবেন, দেন একটা পাইপ সাইন দিবেন, দেন সিম্পল সাবজেস লিখে দিলে আপনার এইটার সম্পর্কে যত ইউআরএল আছে বের করে দেবে। এই দেখেন এখানেও কিন্তু ওরা দেখাই দিয়েছে যে কীভাবে করতে হবে। বাট আনফর্চুনেটলি আমার এইখান থেকে, বা আমি এটা কয়েকবার ডিলিট করে আবার ইনস্টল করেছিলাম এই ভিডিওতে দেখানোর জন্য, বাট আনফর্চুনেটলি এই সাবজেসটাও কাজ করতেছে না অ্যান্ড আপনার গেট জেএসটাও কাজ করতেছে না। এইটা আসলে কি বলবো, বলার কিছু নাই।
এই দুইটা আর কি আপনার অনেক ভালো টুল ছিল সাবডোমে সরি জাভাস্ক্রিপ্ট আর কি গেদারের ক্ষেত্রে, জাভাস্ক্রিপ্টের ইউআরএল গেদার করার ক্ষেত্রে। বাট আনফরচুনেটলি দুইটাই তেমন কাজ করতেছে না, বিশেষ করে সাবজেস্টটা অনেক ভালো ছিল। তো এটার আলটারনেটিভ হিসাবে কি ইউজ করতে পারেন বর্তমানে, সেটা হচ্ছে আপনারা চাইলে কাটানা ইউজ করতে পারেন। আমরা অনেকে কাটানা জেনে থাকে যে জাস্ট অ্যাক্টিভলি স্ক্যানের ক্ষেত্রে, অ্যাক্টিভলি স্ক্যান করার জন্য আপনাদের কাটানা ইউজ হয়ে থাকে। বাট কাটানার কিন্তু একটা ফ্ল্যাগ আছে, যে ফ্ল্যাগটার মাধ্যমে আপনি নির্দিষ্ট করে জাস্ট জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো আপনি গেদার করতে পারবেন। তো আমরা এখন ওইটাই করব। কাটানা ইনস্টল করা সিম্পল সিম্পল সরি কমান্ড হচ্ছে আপনার এইটার মাধ্যমে আপনারা সিম্পলি ইনস্টল করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। অ্যান্ড এইটার যে একটা ফ্ল্যাগ আছে আপনার জাভাস্ক্রিপ্ট ক্রল বা জেএস ক্রল, এইটার মাধ্যমে আপনার জাস্ট জাভাস্ক্রিপ্টের যত ইউআরএল আছে সেটা আপনাকে দিবে। তো যাই হোক, তো এইবার আমরা জাস্ট এই টুলটা ইউজ করবো, আর কোনো টুল ইউজ করবো না। আর এইখানে দেখেন আমাদের কিন্তু ইউআরএল মোটামুটি অনেক গেদার করা হয়ে গেছে, মোটামুটি অনেক, লাইক 26,000 প্লাস হয়ে গেছে। আমরা এখান থেকে ফিল্টার করবো, আমরা সমস্ত ইউআরএলেই যাব না। আমরা এখান থেকে আগে ইউনিক ইউআরএল বাইর করব, তারপরে সেখান থেকে জাস্ট অ্যাক্টিভ লাইক যেগুলো 404 বাদে আছে সেইগুলো আমরা স্ক্যান করব। তারপরে হচ্ছে আমরা সেখান থেকে জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো বের করে তারপরে আমাদের যা কাজ আছে সেটা করব। এত ইজি না। তো যাই হোক, তো এবার আমরা কি করব, আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আরেকটা ট্যাব নিই। অ্যান্ড সেই ট্যাবের মধ্যে আমরা কি করব, আমরা আবার জোড়ার আমাদের ফোল্ডারে যাব। দেন আমাদের সাবডোমেইনের ফাইল ছিল হচ্ছে আই থিঙ্ক এটা alive.txt। আমরা এবার কি করব, কাটানার মাধ্যমে আমাদের স্ক্যানটা করব। তো আমি এখানে আমার একটা জাভাস্ক্রিপ্ট গেদারের ক্ষেত্রে অ্যাক্টিভলি স্ক্যান করার ক্ষেত্রে আমার একটা ব্যাশ স্ক্রিপ্ট ছিল, আমি সেটা একটু কপি করে আমি এখানে দিচ্ছি। ওইখানে কাজ সেমই, আমি যদি এটা একটু ওপেন করে দেখাই, এটা আসলে তেমন আহামরি কোনো কিছু না। আমি আসলে করেছিলাম কি যে সাবজেস, দেন হচ্ছে আপনার গেট জেএস, তারপরে কাটানা, এই তিনটা টুল যেহেতু একসাথে বেটার, তাই আমি তিনটা টুলকে একসাথে ইউজ করে সেই সমস্ত কিছুকে একসাথে আমি একটা ফাইলের মধ্যে গেদার করেছিলাম। তো আপাতত যেহেতু সাবজেস অ্যান্ড গেট জেএস ইউজ ভালো কাজ করতেছে না, তো আমাদের জাস্ট হচ্ছে কি বলে যে কাটানাটাই আমাদের ইউজ করতে হবে। তো আমরা কাটানাটাই ইউজ করব। তারপর আমি জাস্ট এই ফুল স্ক্রিপ্টটাকে কপি করে নিচ্ছি, যাতে আমরা ফিউচারে যদি আমাদের কাজে লাগে তাহলে যাতে কাজটা করতে পারি। আমি এটা একটা কাজ করি, মাউস প্যাডে ওপেন করে কপি করি, সিম্পল কপি করে এনে দেব। অ্যান্ড এইখানে আমি অল জেএস, ইয়া দ্যাটস ইট। আমি একটু তাও চেক করে নিই এটার মধ্যে কি কি আছে। সব কিছু স্ক্রিপ্টের মধ্যে ভুল থাকলে কিন্তু আপনার সমস্ত স্ক্যান বাস। তো এখানে আই থিঙ্ক সমস্ত কিছু ঠিক আছে। এখানে দেখেন ফার্স্ট অফ অল সাবজেএসের কমান্ডটা ছিল, দেন হচ্ছে গেট জেএসের কমান্ড, দেন আপনার কাটানার কমান্ডটা আছে। তো কাটানা কমান্ড কি, কাটানা মাইনাস, আমি একবার দেখাও দিব না কেমনি কি করবেন। এটা স্ক্যান স্টার্ট করে আমি আর কি ওই জিনিসটা এক্সপ্লেন করার চেষ্টা করব। অ্যান্ড আপনার তারপরে কি করতেছিল, এই যে তিনটা ফাইল আছে, সমস্ত ফাইল, এই তিনটা থেকে কিন্তু তিনটা ফাইল পাইতাম। তিনটা টুল ইউজ করার পর তিনটা ফাইলকে একত্র করে একটা ফাইলের মধ্যে মার্জ করে, দেন ওইখান থেকে যত ডুপ্লিকেট আছে সেগুলোকে আমরা আলাদা করে তারপরে সেইটার থেকে এক্সট্রা ফাইলগুলোকে রিমুভ করতাম। দ্যাটস ইট, আর কোনো কিছু না। তো আমরা জাস্ট সিম্পল কি করব, আমরা ব্যাশ স্ক্রিপ্টের মাধ্যমে এই টুলটা রান করব স্ক্রিপ্টটা। দেন লাস্টে আমরা কি করব, জাস্ট আমাদের যে ইউআরএল এর যে লিঙ্কটা আছে, যেখানে অ্যালাইভ সাবডোমেনে যে লিঙ্কটা আছে সেটা আমরা দিয়ে দিব। তো alive.txt ছিল আই থিঙ্ক, ইয়া আচ্ছা হ্যাঁ, সাবজেস তো এখানে কাজ করতেছে, কাহিনী কি। আচ্ছা যাই হোক, ভালো একটু হইলেও কাজ করছে, যদিও তেমন ভালোভাবে কাজ করে নাই। এবার ইউজিং কাটানা, দেখতে পারতেছেন যে কাটানা ইউজ হচ্ছে। তো এটা হতে থাক, আমি এর মধ্যে হচ্ছে আমি কাটানার কমান্ডটা একটু এক্সপ্লেন করি। এই দেখেন কাটানার মাধ্যমেও কিন্তু অনেক, দেখেন সাবজেস অ্যান্ড গেটজেস থেকে কিন্তু তেমন কিছু আসে না, বাট কাটানা থেকে কিন্তু হিউজ লেভেলের ইউআরএল কিন্তু আসা শুরু হয়েছে। আর সেমভাবে অন্য দিকে কিন্তু আমাদের যে এখানে যা ছিল, আমাদের এখানে কিন্তু মোটামুটি ভালো লেভেলের ইউআরএল কিন্তু আমাদের গেদার হয়ে গেছে। আমি মনে করি যে এখন আমাদের এটা কেটে দেওয়া উচিত, মোটামুটি 26,000 যেহেতু হয়েছে। আচ্ছা চলতে থাকুক, আমরা আর কিছুক্ষণ পরে ওইটা কেটে দিব, এই অ্যাক্টিভ স্ক্যানটাও চলতে থাকুক। তো
19 মিনিট হয়ে গেছে। আই থিঙ্ক ভিডিওটা একটু বড় হবে, বাট একটু মনোযোগ দিয়ে দেখেন, আই থিঙ্ক আপনাদের লাভ হতে পারে, কিছু নিউ জিনিস শিখতে পারেন। তো কাটানার যে কমান্ডটা আমি সেটা যদি একটু এক্সপ্লেইন করি, আমার এখানে মাউস প্যাডে ওপেন আছে। এখানে কাটানা যদি আপনি ইউজ করেন, সিম্পল কাটানা লিখবেন, মাইনাস লিস্ট লিখবেন। এটা হচ্ছে আপনি যদি কাটানা টুলের মাধ্যমে কোনো একটা লিস্টকে স্ক্যান করতে চান, আমি যেহেতু ফুল একটা সাবডোমেইনের লিস্ট দিয়েছি অ্যান্ড সেই সাবডোমেইনের যত ইউআরএল, যত জাভাস্ক্রিপ্টের ইউআরএল আছে সেটা বের করতে চাচ্ছি, তাই আমি -JC দিছি। অ্যান্ড মাইনাস সাইলেন্ট কেন দিয়েছি, যাতে কোনো আর কি, কারণ কাটানা যখন আপনি ইউজ করবেন বা প্রজেক্ট ডিসকভারির বাকি যে টুলগুলো ইউজ করবেন, সেখানে কিন্তু আপনি ইউজ করার সাথে সাথে আপনাকে একটা বড় একটা ওদের নামের লোগো দিবে, তাছাড়াও আপনার বেশি ইনফরমেশন এগুলো দিবে, ভার্বোসিটি অনেক করবে। তো সেটা যাতে না করে তাই হচ্ছে -সাইলেন্ট। অ্যান্ড তারপরে হচ্ছে grep.js কেন দেওয়া, grep.js এই কারণে দেওয়া, কারণ আপনি নর্মালি যখন এই কাটানা লেখে এই জেএসি কমান্ডও দিবেন, তখনও দেখবেন যে এমনও কিছু ইউআরএল আসবে যেটা কিনা আপনার জাভাস্ক্রিপ্টের ইউআরএল না। তো একদম জাস্ট জাভাস্ক্রিপ্টের ইউআরএলে যাতে আসে সেটাকে ফিল্টার করার জন্যই হচ্ছে আমরা আরও গ্রেপ কমান্ডটা ইউজ করতেছি। দেন এই যে এত কিছু করলাম, সেটা হচ্ছে আমরা কি করলাম, এই টি কমান্ডের মাধ্যমে সেটার আউটপুট হচ্ছে আমরা এই ফাইলের মধ্যে নিয়ে নিব, আর কোনো কিছুই না। তো আই থিঙ্ক বুঝতে পারছেন। অ্যান্ড আমরা এবার কি করি, আমাদের টার্মিনালে আবার ফেরত যাই। এখানে আমাদের কাজ এখনও হচ্ছে, সমস্ত জাভাস্ক্রিপ্টের ফাইল দেখতে পারতেছেন, যে যত ফাইল এখানে দেখতেছেন সমস্ত কিছুই কিন্তু আমাদের টার্গেট রিলেটেড জাভাস্ক্রিপ্টের ফাইল। তো এইখানেও হচ্ছে আমরা আমাদের ফার্স্টের যেটা আছে সেখানে ফেরত যাই। আই থিঙ্ক এখানে আর তেমন সময় আর দিব না আমরা, আমাদের প্রায় 26,000-এর মতো, আমি তাও এখানে একটু স্ক্যান করি ওয়ার্ড কাউন্টের মাধ্যমে, url.txt প্রায় 26,568টা। তো আমি এখন কি করব, একটু এই জিনিসটা খেয়াল করে দেখেন কিভাবে আমরা এখান থেকে জাস্ট জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো আলাদা করতেছি, কিভাবে এটা করতেছি। আমি সিম্পল এখানে কি করব, ক্যাট দিব, দেন হচ্ছে আমি ইউআরএল মানে আমাদের যে ফাইলের নামটা আছে সেটা দিব, তারপরে আমি একটা পাইপ সাইন দিব যাতে আমি একসাথে দুইটা কমা রান করতে পারি। দেন আমি এখানে কি করব, গ্রেপ সাইন দিব, দেন আমি এখানে ডাবল কোটেশন, অ্যান্ড ডাবল কোটেশনের মাঝখানে আমি দেব .js, যাতে এই যে ইউআরএলগুলো আছে ফুল ইউআরএলের মধ্যে যেই সমস্ত ইউআরএলের শেষে বা মাঝখানে .js আছে সেই সমস্ত ইউআরএল আলাদা করে দিবে আমাকে, ঠিক আছে। দেন এই যে ইউআরএলগুলো আমার কাছে জাস্ট এই যে ফিল্টার করা ইউআরএলগুলো, সেটা তো আমাকে সেভ করতে হবে, তাই না? তো সেটা সেভ করব কোথায়, সেটা হচ্ছে আমরা সেভ করব সিম্পল আরেকটা পাইপ সাইন দিব। দেন আমরা চাইলে একটা রাইট অ্যাঙ্গেল সাইনের মাধ্যমে সেভ করতে পারি, যেটা কিনা খুবই ভালো জিনিস, বাট আমরা দেখব, আমরা চাচ্ছি যে আমাদের যে ফাইলটা বা আমাদের যে রেজাল্টটা সেটা একই সাথে টার্মিনালেও শো হোক অ্যান্ড হচ্ছে আমাদের একটা ফাইলের মধ্যে আউটপুটও হোক। তো এইটা দেখার জন্য আমাদেরকে টি কমান্ডটা দিতে হবে, ঠিক আছে। তো এখন টির পরে আমরা একটা ফাইলের নাম দিয়ে দিলাম, ধরেন js.txt। তো এবার আমি যদি ইন্টার প্রেস করি, দেখেন এই যে আমাদের যত ইউআরএল আছে, আমি যদি এবার একটু দেখাই যে আমাদের জাভাস্ক্রিপ্টের ইউআরএল কতগুলো আসলো, তো এখান থেকে আমি যদি দেখাই js.txt, দেখেন প্রায় 26,000 থেকে সেটা ফিল্টার আউট হয়ে কিন্তু মাত্র আপনার জাস্ট কত, আপনার 889টা ইউআরএল কিন্তু এখানে আছে। তো আমি এইখান থেকেও আরও ফিল্টার করব, কিভাবে করব, এখানে যত ইউআরএল আছে এমনও হতে পারে যে বেশিরভাগ ইউআরএল হচ্ছে বর্তমানে ডিড আছে। তা আমি এখানে কি করব, HTTPS টুল ইউজ করব, যাতে যেইগুলো আপনার বর্তমানে আছে, যেগুলো আর কি ডিড নাই, লাইক 404 নাই, সেগুলো আমি দেখব। তো সেটার জন্য আমি জাস্ট HTTPS টুলটা ইউজ করব। আচ্ছা আমি একটু ক্লিয়ার করে নিই, সিম্পল HTTPS-L, দেন হচ্ছে আমার যে ফাইলের নাম js.txt, দেন আমি এখানে একটা ফ্ল্যাগ দিব -fc, দেন 404। আমি চাচ্ছি না এই 404 স্ট্যাটাস কোড যত আছে সবগুলো বাদে যত ইউআরএল আছে আমি সেইগুলো দেখব। তো 404, আচ্ছা 404, জাস্ট 404 দিয়ে দিলাম। দেন এটার যে আউটপুট আছে আমি এটা সেভ করব কোথায়, alive.js.txt। তো আই থিঙ্ক এটার আমার কাজ এখন হয়ে যাবে, একটু সময় লাগবে, আমি এর মাঝখানে এইখানে একটু আসি। আচ্ছা এটাও স্ক্যান হচ্ছে, তো দুইটাই হোক, আমার যখন এটাও মোটামুটি HTTPS এর এটা হয়ে যাবে, আমি তখন আবার ব্যাক করতেছি। তো দেখতে পারতেছেন যে আমাদের এখানে ফিল্টার আউট করা মোটামুটি শেষ, আমাদের যেটা একটু আগে স্ক্যান করলাম, আমাদের কাটানারটা এখনও শেষ হয় নাই। আমরা যেটা শেষ হয়েছে সেটাই আমরা একটু ধরি। তো এখানে আমি একটু ক্লিয়ার করে নেই, আচ্ছা হ্যাঁ আমি একটু ক্লিয়ার করে নেই, অ্যান্ড হচ্ছে আমি একটু এইবার কাউন্ট করি যে আমার এখন সব মিলে জাস্ট alive.js ফাইলগুলো কত আছে, আমি একটু দেখি। alive
জেএস নাকি অ্যালাইভ, আচ্ছা আমার ফাইলের নাম কি ছিল, অ্যালাইভ জেএস, আচ্ছা অ্যালাইভ জেএস ডট টিএক্সটি। তো আমি যদি এবার দেখি, আচ্ছা আসলে কমে নেয়, মাত্র একটা ডিট ছিল, বাকি সবগুলো অ্যালাইভ ছিল। আমি একটা কাজ করি, এই যে অ্যালাইভ আছে এর মধ্যে এমন হইতে পারে যে এইটা কিনা বারবার আসছে বা একটা ইউআরএলই দুইবার আসতে পারে, তো সেটার জন্য আমি এটাকে আরেকটু ফিল্টার আউট করি। এটাকে ফিল্টার আউট করার জন্য আমি আগে একটা ফাইল রিমুভ করে নিব, যাতে আমার কাজটা কমপ্লিট করতে সুবিধা হয়, যেহেতু এক্সট্রা ফাইল না থাকে। তা আমি এখানে কি করব, আমার এই অ্যালাইভটাকে আমি এখান থেকে ডুপ্লিকেট যেগুলো আছে সেগুলোকে আমি কাট আউট করে দিব। তো সেটার জন্য আমি শর্ট কমান্ড ইউজ করব, শর্ট মাইনাস ইউ, দেন হচ্ছে আপনার জেএস, সরি আমার যে বর্তমানে যে মেইন ফাইলটা আছে অ্যালাইভ জেএস ডট টিএক্সটি, দেন আমি এখানে একটা পাইপ সাইন ইউজ করব, দেন ইউনিক লিখে দেন এইবার আমি আমার যে আউটপুটটা যেখানে সেভ করব, যেখানে কিনা কোনো ডুপ্লিকেট থাকবে না সেটার নাম দিয়ে দিব। তা আমি এবার যদি দেই, এইবার যদি আমি চেক করি যে আমার এইবার জেএস ডট টিএক্সটিতে কত আছে, আমি যা আবার বলে রাখতেছি, আমি যা করতেছি যদি কেউ না বুঝেন অবশ্যই কমেন্টে বলবেন, অথবা একদমই যদি না মাথায় ঢুকে আমি আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিব না, আপনারা সেখানে এসে কোয়েশ্চেন করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এখানে আমি যদি জেএস ডট টিএক্সটিটা আমি যদি দেখি, দেখেন এখানে কিন্তু আমার কোনো ডুপ্লিকেট ছিল না, ভালো, তাও আমরা একটু শিওর হয়ে নিলাম যে আমার এই ফাইলগুলোর মধ্যে কোনো ডুপ্লিকেট নাই। তো আমি যদি একটু এখান থেকেও দেখাই আমার ফাইলগুলো কি কি, এই যে দেখেন, আমি যদি একটু ছোট করি, এই যে যত ফাইল আছে সমস্ত, যত ইউআরএল আছে সরি, প্রত্যেকটা ইউআরএল কিন্তু জাভাস্ক্রিপ্ট কন্টেন্ট করে। লাইক আমি যদি একটা ইউআরএল ভিজিট করে দেখাই, আমার সামনে যেটা আসছে, আমি এটাকে কপি করলাম অ্যান্ড হচ্ছে আমি ভিজিট করলাম, আমি এটা একটু কাছে আনি, দেখেন আমি ভিজিট করার পর এই যে যা আসছে সমস্ত কিছু কিন্তু জাভাস্ক্রিপ্ট সোর্স কোড। তো দেখেন খুব ইজিলি কিন্তু আমরা অটোমেশনের মাধ্যমে জাস্ট জাভাস্ক্রিপ্টের সোর্স কোড কিন্তু বের করলাম, আর এটা কিন্তু জাস্ট একটা ওয়ে, আমাদের আরেকটা স্ক্যান কিন্তু এখানে রানিং আছে অলরেডি। তো এইভাবে কিন্তু আপনারা জাভাস্ক্রিপ্ট বের করতে পারেন, জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো বা ইউআরএলগুলো আপনারা বের করতে পারেন, and সমস্ত ইউআরএল কিন্তু এখানে দেখেন ইউনিক, একটার সাথে কিন্তু আরেকটার কোনো মিল নাই। তো এরপর আমাদের কাজ কি, আমাদের যদিও এখন একটা স্ক্যান বাকি আছে, অ্যাক্টিভটা এখনও রানিং আছে, হ্যাঁ অ্যাক্টিভটা এখনও রানিং আছে, বাট ঘুরে ফিরে হবে কি যে আপনি এই যে প্যাসিভলি যা পাইছেন এর মধ্যে আপনি 90% বা 70% হচ্ছে অ্যাক্টিভেও পাবেন। তো তার মানে বেশি রেজাল্ট পার্থক্য নেই, বাট তারপরেও যদি ইউনিক কোনো কিছু হয়ে যায় তাহলে এমনও হতে পারে সেই ইউনিকগুলোর মধ্যে আপনার সেন্সিটিভ কোনো ইনফরমেশন পেতে পারেন। তো সব কিছুই একদম হুবহু টেস্ট করা, একদম এ টু জেড টেস্ট করাই বেটার। তো যাই হোক, তো যেটা বলতেছিলাম যে এই দেখেন এখানে কিন্তু অনেক জাভাস্ক্রিপ্টের ফাইল আছে, লাইক 888 একটা ফাইল আর কি জাভাস্ক্রিপ্টের ফাইল আছে, ইউআরএল আছে। তো আপনার কিন্তু সম্ভব না আপনার দ্বারা যে প্রত্যেকটা ইউআরএল ভিজিট করে সেগুলোর মধ্যে জাভাস্ক্রিপ্টের এখান থেকে আপনার সার্চ করে বের করা যে এখানে কোনো এপিআই টোকেন আছে কিনা। আপনি কীভাবে বের করতে পারেন, লাইক আপনি এই জাভাস্ক্রিপ্ট সোর্স কোডের মধ্যে ঢুকে আপনি সার্চ করতে পারেন যে ইউজার নেম কোনো কিছু আছে, জাস্ট ইউজার লেখার পর এখানে কিছু একটা আসছে, তারপর আপনি সার্চ করতে পারেন যে এপিআই লেখার পর কি আসে, এরকম করে আপনি একটার পর একটা চেক করতে পারেন। বাট এটা কিন্তু অনেক সময় বাহুল্য একটা জিনিস। বাট এই সেম জিনিসটা ধরেন আপনি একটা ইউআরএল ভিজিট করতেছেন অ্যান্ড আপনি কিছু কিওয়ার্ড সার্চ করতেছেন অ্যান্ড সেটার রেজাল্ট আপনি বারবার চেক করতেছেন, এই জিনিসটা যদি অটোমেশন ওয়েতে হয়ে যায় তাহলে আপনি কেন ম্যানুয়ালি করবেন, তাই না? তো এই জিনিসটাই যাতে আমরা অটোমেশন ওয়েতে করতে পারি সেটাই এখন আমরা করব, ঠিক আছে? আপনারা এইটার পরে ম্যানুয়ালি করবেন, বাট এই ফেজটাকে আপনি অটোমেশন ওয়েতে করলে আপনার জন্য একটা সুবিধা হবে। কারণ বললামই যে আপনার দ্বারা কিন্তু পসিবল না যে এতগুলো ইউআরএল, এখানে জাস্ট 888টা পাইছি, বাট অনেক সাইট আছে যেখানে কিনা আরও অনেক বেশি পাওয়া যায়। তো এইগুলো কিন্তু একটার পর একটা ভিজিট করে সার্চ করাটা কিন্তু টাফ। তো সেম জিনিসটা যেহেতু আমি অটোমেশনে করতে পারতেছি, তাহলে আমি কেন এই জিনিসটাই আমি ইসে করব, লাইক এই জিনিসটাই কেন আমি আর কি ম্যানুয়ালি করব, তাই না? তো এখন আমরা এই যে জিনিসটা, এই যে সিক্রেট হান করবো একটা জাভাস্ক্রিপ্টের সোর্স কোড থেকে আমরা সেন্সিটিভ ইনফরমেশন হান করব, বের করব। আমরা তো জাভাস্ক্রিপ্টের ফাইল বের করলাম, আমাদের কাছে অনেকগুলো জাভাস্ক্রিপ্টের ইউআরএল আছে, এখানেও আমাদের অনেকগুলো হচ্ছে। তো এই যে ইউআরএল থেকে আমরা কিভাবে সেন্সিটিভ ইনফরমেশন বের করব অটোমেশন ওয়েতে, তো এখন আমাদের কাছে এই জিনিসটা করার জন্য কিছু টুল আছে অটোমেশনের। সবচেয়ে ফেমাস যে টুলটা সেটা হচ্ছে আপনার সিক্রেট ফাইন্ডার। এটা সবচেয়ে ফেমাস একটা টুল এই কাজ করার জন্য। আপনি যদি এই সিক্রেট ফাইন্ডার লিখে সার্চ করেন গিটহাবে, আপনি যদি এটা ভিজিট করেন সবার উপরেই আসবে, বা সবার উপরে যদি নাও আসে এই দেখে রাখেন এটার অথরকে, এটা ওর গিটহাবে, এটা পাইথন বেস একটা টুল অ্যান্ড এটার স্টারও দেখতে পাচ্ছেন অনেক ভালো। আর এটা কি আপনার পাইথন বেস একটা স্ক্রিপ্ট যেটার কাজ হচ্ছে কি না আপনার
এই যে জাভাস্ক্রিপ্টের ফাইলগুলোতে আপনার সে ভিজিট করবে, অ্যান্ড ভিজিট করে কিছু কিওয়ার্ড সার্চ করবে, লাইক সেটা এপিআই টোকেন, এপিআই কি, জেডাব্লিউটি, ইউজার নেম, পাসওয়ার্ড, মানে আপনি যেইগুলো সার্চ করতে চাচ্ছেন সেইগুলো ও অটোমেটিক ওয়েতে করে দিবেন। সেটার যে রেজাল্ট আসতেছে বা রেসপন্স আসতেছে সেটা আপনার টার্মিনালে অথবা কোনো একটা ফাইলের মধ্যে সেভ করে দিবে। এটাই হচ্ছে ওর কাজ, আর কোনো কাজ নেই ওর। ঠিক আছে, সো এবার আমরা এই টুলটার সাহায্য নিব, এই টুলটার কাজ করব। তো এইটা আসলে ইনস্টল আমার করা আছে, তাই আমি আর করতেছি না, আপনারা সিম্পল করে নিতে পারেন। ফার্স্ট অফ অল এটা গিট কোলন করবেন, আই থিঙ্ক এখানে লেখাও আছে যে এখানে ফুল ইনস্টলেশন দেওয়া আছে। আপনারা গিট কোলন করবেন, দেন হচ্ছে এই সিক্রেট ফাইন্ডারে ফোল্ডারে যাবেন, দেন পাইথন -m, তারপরে পিপ ইনস্টল রিকোয়ারমেন্ট .txt, অথবা আপনারা জাস্ট সিম্পল পিপ ইনস্টল -r requirement .txt দিয়ে আপনারা সিম্পল এই টুলটা চালাইতে পারেন। তো এখন আমার যেহেতু এখানে টুলটা আপনার ইনস্টল করা আছে, তাই আমি আর এটা করতেছি না। আমি সিম্পল কি করব, আমি এখান থেকে বের হয়ে যাব, অ্যান্ড আমি সিক্রেট ফাইন্ডারে যে ফোল্ডারটা আছে সেখানে আমি ঢুকবো। তো আমি যদি এখানে যাই, সিক্রেট ফাইন্ডার, আচ্ছা এখানে আমার সি বড় হাতের পড়ে গেছে, হ্যাঁ। তো আমি যদি এখানে এলএস করি, দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফাইল আছে। আর এখানে একটা বিষয় হচ্ছে কি, আপনি কিন্তু এই সিক্রেট ফাইন্ডারটাকে বার্ডসুটের এক্সটেনশন হিসাবেও কিন্তু ইউজ করতে পারবেন। আপনারা এখানে কিন্তু সেই এই যে এখানে দেখেন বার্ডসুট সিক্রেট ফাইন্ডার, আপনি কিন্তু এটাকে বার্ডসুটের মধ্যে ইনস্টল করতে পারবেন, সেট আপ করতে পারবেন। তো যাই হোক, তো এখানে দেখেন আপনার কয়েকটা আছে। আমি আগের যে ফাইলগুলো আছে সেগুলো আমি একটু ডিলিট করে নিই, যাতে এখানে কোনো গ্যাদারিং না থাকে। আউটপুট .html, ওকে, এই দুইটা করলেই হবে আই থিঙ্ক। এরপরে আপনার এখন আমি কি করব, এই টুলটা ইউজ করব। তো সেটার জন্য আমি কি করতে পারি, পাইথন 3 দেন সিক্রেট ফাইন্ডার .py, দেন আমি -help, যে কোনো টুল ইউজ করার আগে সেটার হেল্প অপশনটা আগে দেখে নেবেন, তাহলে আপনার জন্য একটা সুবিধা হবে। তো এখানে দেখেন এখানে অনেকগুলো হেল্প অপশন আছে, এর মধ্যে মেইন যে হেল্প অপশনটা, আপনি চাইলে এই টুলের মাধ্যমে আই থিঙ্ক জাভাস্ক্রিপ্টের লিঙ্কগুলো আপনি গেদার করতে পারবেন, এটা ইউজ করতে পারেন, অথবা এই কাটানা বা যেগুলো আমি দেখাইছি সেগুলোর মাধ্যমে আপনি জাভাস্ক্রিপ্টের ফাইল গেদার করতে পারেন। তো তারপরে হচ্ছে এখানে -i দিয়ে ইনপুট, এখান থেকে এখানে আপনি কোনো একটা ইউআরএল অথবা আপনি -i দিয়ে কোনো একটা ফাইলের নাম আপনি দিতে পারেন। বাট এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি, আপনি যখন ফাইল দিবেন সে ফাইলটা ওরা স্ক্যান করতে পারবে না। কেন বললাম এটা করতে পারবে না, আমি যদি একটু আমি এখন দেখাই দিচ্ছি। ধরেন আমাদের এখানে একটা ফাইল ছিল js.txt, যেখানে কিনা আমাদের অনেকগুলো জাভাস্ক্রিপ্টের ফাইল আছে। দেখো আমরা চাচ্ছি কি, এই যে জাভাস্ক্রিপ্টের যত ফাইল আছে সমস্ত ফাইলগুলোকে আমি একসাথে স্ক্যান করব, একটা একটা করে করব না। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমি সিম্পল আর কি ওদের কথা অনুযায়ী আমি যদি -i দেই, দেন যদি আমি এই আমাদের যে জাভাস্ক্রিপ্ট, আমি ওই ফোল্ডারে যাই সরাসরি, আমি এখান থেকে ফাইল 5টা কপি করি, দেন এখান থেকে আমি js.txt, আচ্ছা এটা পারবো কিনা আমি জানি না, js.txt, আচ্ছা দেখেন এখানে কিন্তু ভিজিট করছে। তো এখানে দেখেন আমার এটা কিন্তু ঠিকমতো কাজ করবে না, বা এখানে দেখবেন যে আপনার কাজ হচ্ছে না, দেখছেন এখানে কিন্তু আমি যখন এটার ফাইলের নাম দিচ্ছি ও কিন্তু জাস্ট এইখানে আসতেছে, এখানে এসে আমার সিক্রেটগুলো হান করার চেষ্টা করতেছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কাজ না। এখানে ও এই যে ফাইল পার্টটাকে একটা ইউআরএল ভাবছে, ইউআরএল ভেবে স্ক্যান করতেছে। আপনারা কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে ওইটাকে, এই যে ফাইল পার্টটা আমি ওকে দিছি সেটাকে ইউআরএল ভাবতেছে, যেটা কিনা আমাদের কাজ না। আমি যদি সিক্রেট ফাইন্ডারকে আমি যদি একটা ইউআরএল দিই তাহলে কিন্তু অনেক ভালো করে কাজ করে দিবে। লাইক আমি যদি সিঙ্গেল একটা ইউআরএল ওকে ধরায় দিই, ধরেন এখান থেকে যে কোনো একটা ইউআরএল আমি দিলাম ওকে, হ্যাঁ এবার যদি আমি স্ক্যান করি দেখবেন যে এই ইউআরএল এর মধ্যে কিন্তু স্ক্যান স্টার্ট হয়ে গেছে। আচ্ছা কি হইলো, আচ্ছা আমি আবার দিই স্ক্যানটা, দেখবেন যে এইখানে কিন্তু স্ক্যান হয়ে গেছে। আচ্ছা এটার মধ্যে তেমন কোনো কিছু পায় না দেখে রেজাল্ট দেখাইতে পারে না, বাট বেশিরভাগ ক্ষেত্রে আপনি পাবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন যে আমি যদি একটা ফাইলের পাথ দিই তাহলে কিন্তু কাজ হচ্ছে না। তো এবার আমরা কি করতে পারি সিক্রেট ফাইন্ডারের মাধ্যমে, আমার তো একটা একটা করে স্ক্যান করার টাইম নেই, আমি চাচ্ছি ফুল একটা লিস্টকে আমি স্ক্যান করবো, জাভাস্ক্রিপ্টের একটা লিস্টকে আমি স্ক্যান করবো। সেটা আমি কি করতে পারি, সেটার জন্য আপনারা এই কমান্ডটা ইউজ করতে পারেন। এই কমান্ডটা কি বলছে আমি সেটা এক্সপ্লেন করে দিচ্ছি, অ্যান্ড এটাও স্ক্যান করে দিচ্ছে।
আমি দেখাই দিচ্ছি এক সেকেন্ড। এখানে আমি এখানে পেস্ট করলাম। এখানে এই কমান্ডটার কাজ হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে ক্যাট লিখতে বলছে। ক্যাট লিখে আপনার যে জাভা স্ক্রিপ্টের যে ফাইলটা আছে সেটা দিতে হবে, ঠিক আছে? তা আমি এখানে আচ্ছা সবই আমি এখন আমার জাভা স্ক্রিপ্টের যে ফাইলটা আছে সেটা আমি নাম দিয়ে দিই। আমার জাভা স্ক্রিপ্টের ফাইলটা হচ্ছে এই ফোল্ডারের জোড়া নামক, দেন হচ্ছে জেএস ডট টিএক্সটি, এখানে হচ্ছে আমার জাভা স্ক্রিপ্টের ফাইল। তো আমি ফার্স্ট অফ অল কী করতেছি, ক্যাটের মাধ্যমে এই ফাইলটা ওপেন করতেছি, দেন পাইপ সাইনের মাধ্যমে আরেকটা কমান্ড রান করতেছি, যে কমান্ডে কিনা আমি একটা লুপ হোল চালাচ্ছি, যেখানে কিনা আমি বলতেছি যে এইখান থেকে যে ইউআরএলগুলো বের হয় প্রত্যেকটা ইউআরএলকে একটা একটা করে রিড করবা। দেন আমি কি করলাম, ডু মানে তারপরে আমি একটা কাজ করতে বলতেছি শেল স্ক্রিপ্টকে, যে তারপরে তুমি করো কি পাইথন 3 দিয়ে তুমি এই সিক্রেট ফাইন্ডার টুলটা ইউজ করো। এখন সিক্রেট ফাইন্ডারের টুলের পাথ এখানে এক একজনের এক একটা হতে পারে। তা আমার এই পাথটা হচ্ছে আগের আমার যখন আমার অ্যাকচুয়াল পিসির পাথ অনুযায়ী এখানে সেট করা, বাট আমার ওই অনুযায়ী আমি কাজ করব না। আমি হচ্ছে অ্যাকচুয়াল বর্তমানে যে পাথটায় আছে আমি সেই পাথটা আমি এখানে দিয়ে দিব। তো আমি সেটা যদি আমি এখানে দেই, হ্যাঁ এইবার দেখেন ডু পাইথন 3, তারপরে হচ্ছে আমার এই যে সিক্রেট ফাইন্ডারে যে ফাইল আর কি আপনার স্ক্রিপ্টের যে ফাইল পাথটা আছে সেটা দেওয়া, দেন -u দিয়ে এই যে ইউআরএল ভ্যারিয়েবলটা আমি এখানে নিয়েছিলাম, মানে এখানে কি করেছিলাম, এইখান থেকে যত ইউআরএল বের হচ্ছে একটার পর একটা এখানে লুপ হোলের মাধ্যমে নিচ্ছি, অ্যান্ড প্রত্যেকটা ভিজিট করছে, অ্যান্ড তারপরে এই ইউআরএল ভ্যারিয়েবলের মধ্যে রাখতেছে। তারপর আমি এখানে এসে কি করলাম, -i এর পর এই ইউআরএল ভ্যারিয়েবলটা আমি কল করলাম, তারপরে এখান থেকে যত রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমি -o দিয়ে আউটপুট করব কোথায়, CLI-তে, দেন হচ্ছে আমি এখানে ডান করব, ঠিক আছে? তো এই হচ্ছে আমার এই টুলটা, অ্যান্ড আমি এখানে একটা কাজ করতে পারি, এই যে জিনিসগুলো হবে সেটাকে আমি টি কমান্ডের মাধ্যমে আরেকটা ফাইলের মধ্যে আমি রেখে দিতে পারি। লাইক আমার ফাইলের নাম হতে পারে সিক্রেট জোড়া ডট টিএক্সটি। তো এবার আমি কি করব, সিম্পল স্টার্ট করে দিব। এইবার দেখবেন যে আমাদের এখানে কিন্তু স্ক্যান হওয়া শুরু হয়ে গেছে। দেখেন ও কি করছে, ফার্স্ট অফ অল ফার্স্টের ইউআরএলটা কিছু পায় নাই, দেন সেকেন্ড ইউআরএলটা ভিজিট করেছে, অ্যান্ড এখান থেকে কিন্তু কিছু এসআইডি পাচ্ছে। আপাতত এটা স্ক্যান হোক, আমি দেখি যে আমার সেকেন্ডটা আমার এখানে এটা হয়েছে কিনা। তো এখানে দেখেন এটা কিন্তু এখনও হয় না, এটা মোটামুটি অনেকগুলো ইউআরএল, যদিও কিনা বেশি না, বাট তারপরে কিন্তু হচ্ছে। তো এইটা আমি আপাতত তাহলে কেটে দিই। এটা আমি কি করব, এটা রেখে দেওয়া লাভ নাই, এটা আমি কেটে দিই। কেটে দিলে এখানে দেখেন কিছু ফাইল হয়েছে, এর মধ্যে আই থিঙ্ক ইউনিকটা দেখি আমি, ইউনিকে কত আছে, WCL, আচ্ছা সরি, কি হচ্ছে আল্লাহ, কেমনটা লাগে। আচ্ছা যাই হোক, আমি ম্যানুয়ালি লিখি alive.txt, দেন হচ্ছে ড্যাশ, দেন ইউনিক, আই থিঙ্ক এবার দিলেই হবে। তো এখানে আপনার ইউনিকের মধ্যে আছে হচ্ছে 263টা, অ্যান্ড আমি যদি জাস্ট ফাইনালটা দেখি, ফাইনালের মধ্যে কত আছে, ফাইনালের মধ্যেও 263, তার মানে কোনো ডুপ্লিকেট ছিল না। তো আমরা অ্যাক্টিভলি ক্রল করে কিন্তু আমাদের ক্রল কিন্তু এখনো শেষ হয় না, তারপরেও কিন্তু আমরা 263টা পেয়ে গেছি। তো অ্যান্ড আমরা যখন প্যাসিভলি করেছি তখন কিন্তু আমরা মোটামুটি অনেকগুলাই প্রায় 800 প্রায় 900-র মতো পাইছি। তো আপনাদের কাজ হবে কি, যে এই অ্যাক্টিভলি স্ক্যানটা ফুললি করবেন কাটানোর মাধ্যমে, অ্যান্ড তারপরে হচ্ছে আপনার প্যাসিভলি যেটা আছে সেটাও করবেন, অ্যান্ড দুইটা থেকে যত জাভাস্ক্রিপ্টের ইউআরএল পাবেন সবগুলোকে একসাথে মিক্স করবেন, মার্জ করবেন, তারপরে সেখান থেকে যত ডুপ্লিকেট আছে সেইগুলোকে সরায় ফেলবেন, তারপরে যেগুলো থাকবে সেইগুলোকে আপনি এই সিক্রেট ফাইন্ডারের মাধ্যমে স্ক্যান করবেন। আর আরেকটা কথা, এখানে জাস্ট সিক্রেট ফাইন্ডার টুলই আছে বিষয়টা কিন্তু এমন না, সিক্রেট ফাইন্ডার ছাড়াও আরও অনেক ভালো টুল আছে, আরও একটা ভালো টুল আছে, অনেকগুলা বললে আসলে ভুল হয়ে যাবে, আরও অনেক পেইড টুল থাকতে পারে, বাট ফ্রির কথা বলতেছি আমি। আরেকটা টুল আছে হচ্ছে আপনার সেম কাজই করে, এটা হচ্ছে আপনার রিজেক্টস হান্টার। আপনি সিম্পল রিজেক্টস হান্টার লিখে, রিজেক্টস হান্টার গিটহাব লিখে আমি দেখে পাই কি না, এই দেখেন, আই থিঙ্ক এই যে এইটা আপনার, এটা অনেকটা পপুলার, কম পপুলার একটা টুল,
মাত্র 2টা স্টার, এটা খুব রিসেন্টলি রিলিজ হয়েছে। এটাও আপনার সিক্রেট ফাইন্ডারের মতোই কাজ করবে। অলসো এটা কিন্তু ফাস্ট বেশি। তো আপনি এইটার কাজ, এইটাও কাজ সেম, বাট ওই যে একটা জিনিস আছে না যে অটোমেশন যেহেতু, তো আপনি কিছু জিনিস হয়তো আপনি রিজেক্ট হান্টারে পাবেন, সিক্রেট ফাইন্ডারে পাবেন না। আবার কিছু জিনিস হয়তো আপনি সিক্রেট ফাইন্ডারে পাবেন বাট রিজেক্ট হান্টারে পাবেন না। তো ঘুরে ফিরে যেহেতু অটোমেশনই করতেছেন, আমি সাজেশন করবো যে দুইটা টুলই একসাথে ইউজ করেন অ্যান্ড দুইটা থেকে যে রেজাল্ট আছে একটার পর একটা চেক করেন। আগে সিক্রেট ফাইন্ডারটা চেক করেন, কী কী প্রত্যেকটা ম্যানুয়ালি চেক করেন, তারপরে হচ্ছে আপনারা এই রিজেক্ট হান্টারটাও আপনারা চেক করতে পারেন বা করেন, ঠিক আছে? তো এই রিজেক্ট হান্টারটা আপনারা কীভাবে ইনস্টল করবেন সেটাও হচ্ছে এখানে বলা আছে। এই যে এখানে একটার পর একটা ফার্স্ট অফ অল গিট কোলন করতে হবে, দেন আপনার এই রিজেক্ট হান্টারের ফোল্ডারে যেতে হবে, দেন আপনার সিস্টেমের মধ্যে npm ইনস্টল থাকতে হবে। এটা ডিফল্টলি থাকে কালিতে অথবা ডেভিয়ান সিস্টেমে। দেন তারপরে আপনার সব কিছু রেডি হয়ে যাবে। আপনার সিম্পল তারপরে কাজ হবে কি যে রান, তারপর এসএস, তারপর আপনার যে ফাইলের নামটা আছে সেই ফাইলের নামটা, লাইক আপনার যে জেএস ফাইলের নামটা আছে সেটা। আর এখানে আমি একটা জিনিস দেখাই দেবো, একটু একটু কনফিউজিং, আপনি এত কনফিউজ আপনাদের করবো না। আমি এখান থেকে আরেকটা ট্যাব নিব, এখান থেকে আমি সমস্ত কিছু ক্লিয়ার করে দেই। আমার ওইখানে সিক্রেট ফাইন্ডার কিন্তু চলতেছে, আমি ওইটার রেজাল্টে একটু পর আসতেছে। আপাতত আমি রিজেক্ট সেন্টারটা স্টার্ট করে দিই, দুইটা স্ক্যান স্টার্ট হোক। তো আমি ওইটার মধ্যে যাইতে হলে শেট ম্যান কই গেলাম গা। আচ্ছা আমি একটা ট্যাব নিই। এখানে হচ্ছে আমি রিজেক্ট হান্টারে যাব। আচ্ছা এখানে বানানো ভুল হয়েছে। আমি যদি এটা ভিজিট করি, এখানে একটা কাজ করবেন কি, আমি যেটা সাজেশন করি, আপনার যে জাভাস্ক্রিপ্টের যে ফাইলটা আছে সেটাকে ফার্স্ট অফ অল কপি করবেন। কপি করে আপনার এইখানে দেখেন একটা ফাইলের নাম আছে ডোমেইন লিস্ট ডট টিএক্সটি। আপনারা কি করবেন, এই ডোমেইন লিস্ট ডট টিএক্সটিতে আসবেন অ্যান্ড ধরেন আমি এখান থেকে ভিজিট করি এই ফাইলটায় রিজেক্টস ডট টিএক্সটি। আচ্ছা কই গেল, এই তো এখান থেকে আমি ভিজিট করি। ধরেন আমার এটার নাম হচ্ছে রিজেক্ট ডট টিএক্সটি। আমি এখান থেকে এটা ভিজিট করে আমার যে কপি করা জাভাস্ক্রিপ্টের ফাইল আছে সেটা আমি এখানে সেভ করে দিলাম, সেভ। এবার আমি কি করব, আমি একটু ভেরিফাই করে নিই সেভ হয়েছে কিনা। ডোমেইন, হ্যাঁ সেভ হয়েছে, একটা কম দেখাচ্ছে কেন, আচ্ছা যাই হোক ব্যাপার না, সেভ হয়ে গেছে। তো এবার আমি কি করব, সিম্পল এখানে আর কোনো কাজ করতে হবে না। আপনি এই আপনার জাভাস্ক্রিপ্টের ফাইলটা এই ডোমেইন লিস্টের মধ্যে এনে আপনি সিম্পল কি করবেন, ব্যাশ অথবা আপনি ডট স্ল্যাশ দিয়েও কাজ করতে পারেন, ব্যাশ রান এসএস ডট এসএস দেন হচ্ছে -s, এতটুকু লিখে দিবেন, তারপর আপনার কাজ স্টার্ট হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, আচ্ছা এখানে একটা রেজাল্ট ডট টিএক্সটি আছে, আমি এটাকে কেটে দিই যাতে আমার রেজাল্টটা ওইখানে আউটপুট নিতে পারে। হ্যাঁ, তো এবার আমি কি করব, ব্যাশ দেন হচ্ছে রান ডট এসএচ দেন -s। তো আমি যদি স্ক্যান স্টার্ট করি, দেখেন এখানে স্টার্ট হয়ে গেছে অ্যান্ড দেখেন এখানে কিন্তু এটা কিন্তু অনেক ফাস্ট, আর এখানেও কিন্তু সেম জিনিসটাই হচ্ছে। হ্যাঁ একটু আর কি খুব ফাস্ট হওয়ার কারণে একটা প্রবলেম হচ্ছে কি, আপনার ওয়েবসাইট থেকে একটা রেট লিমিটের ইস্যু আসতেছে, বাট তারপরেও কিন্তু এটা ফাস্ট। সব ওয়েবসাইটে কিন্তু আপনার এই সেম জিনিসটা থাকে না। আর এখানে দেখেন এখানেও কিন্তু আপনার বিভিন্ন কি বা বিভিন্ন ডিফল্ট ক্রেডেনশিয়ালগুলো দিচ্ছে, মানে সিক্রেট ফাইন্ডার আপনাকে যে কাজটা করে দিচ্ছে সেটা এইখানেও কিন্তু করে দিচ্ছে। তো এই হচ্ছে বিষয়টা, আপনি দুইটা টুলের মাধ্যমে আপনি গেদার করতে পারেন। এই দুইটা টুলের মাধ্যমে কিন্তু এখনও গেদার হচ্ছে। আচ্ছা এখানে পাসওয়ার্ড কী জানি দেখলাম, আচ্ছা যাই হোক। তো ফার্স্ট অফ অল হচ্ছে একটু ওয়েট করে নেবেন যতক্ষণ পর্যন্ত না এটা আর কি স্ক্যান শেষ হয়। আর আমি আপাতত একটা কাজ করি, আমার সিক্রেট ফাইন্ডার ফোল্ডারে যাই, সিক্রেট ফাইন্ডার অ্যান্ড হচ্ছে এই সিক্রেট জোড়াতে যাই, অ্যান্ড যত ইউআরএল আছে আমি একটু এখান থেকে আমি একটা কাজ করি, এখান থেকে যত রেজাল্ট আসছে সেই রেজাল্টগুলো আমি একটু ভিজিট করি, কারণ আমাদেরকে এখন ভ্যালিডেটেড করতে হবে। এইখান থেকে কিন্তু আপনার ম্যানুয়ালি হান্টিং শুরু। এতক্ষণ যা করছেন আপনার অটোমেশন ছিল, আপনি ইজিলি কয়েকটা স্টেপের ফলো করে কিন্তু আপনি করতে পারছেন, বাট এখন হচ্ছে আপনার অ্যাকচুয়াল অটোমেশনটা, অ্যাকচুয়াল ম্যানুয়াল হান্টিংটা স্টার্ট হবে, এইখান থেকে আপনাকে করতে হবে।
তো এখান থেকে আপনার মাথাটা খাটাইতে হবে। তো এখানে কিভাবে করবেন, ধরেন আপনি এখানে অনেক রেজাল্ট পাচ্ছেন, এখানে কি বলতেছে ওরা যে টুইলো অ্যাকাউন্ট এসআইডি, ঠিক আছে, তারপর এরকম অনেক কিছু লাইক টুইলো অ্যাপ এসআইডি, এরকম অনেক কিছু বলতেছে। তা ওরা বলতেছে দেখে কি আমাকে বিশ্বাস করতে হবে? না, ওরা বললেই কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে না। তাই আমি কি করব, যেই ইউআরএল এর ম্যাচিং ভ্যালু বলতেছে, আমি সিম্পলি কি করব, সেই ইউআরএলটাকে ভিজিট করব। অ্যান্ড এখান থেকে যে এটা প্রত্যেকটার ক্ষেত্রে আপনি সেমভাবে করবেন। অ্যান্ড এখান থেকে যে সেই ইউআরএলে যে ম্যাচিং ভ্যালুটা বলতেছে আমি সেটাকে কপি করব। অ্যান্ড আমি কি করব, এই ওয়েবসাইটে আসব, আমাদের সেই ওয়েবসাইটটায়, সেই ফাইলের মধ্যে যেটাকে ভিজিট করলাম, অ্যান্ড সেখানে আমরা সার্চ করব, দেখবো যে এই ভ্যালুটা আসলে কোথায় আছে। তো এখানে সার্চ করার পরে দেখলাম যে এখানে জাস্ট একটাই ম্যাচ হচ্ছে, অ্যান্ড এই ভ্যালুটা কিন্তু এখানে আছে। অ্যান্ড এখানে কি, এটা একটা জাভা স্ক্রিপ্টের ব্যাশ ইনক্রিপ্টেড একটা জিনিস, অ্যান্ড এটা কিন্তু জাস্ট একটা ইমেজের একটা ব্যাশ 64 ইনকোডেড ভ্যালু। তার মানে এখানে কিন্তু তেমন কোনো কিছুই নেই। এখানে যে টুইলো ভ্যালু আর কি এসআইডে বলতেছিল, ফুল ফাও বলতেছিল, কোনো কিছুই এখানে নাই। তো এটা তাহলে আমরা বাদ দিলাম। এরপরে আমরা আরেকটা ইউনিক দেখে, লাইক এটা আমাদের কাছে একটু ইউনিক লাগতেছে, আমি সিম্পল একটা কাজ করি, এই ফাইল পাথে ভিজিট করি, অ্যান্ড আচ্ছা এখানে আই থিঙ্ক আমাদের সাথে একটু ধোকা হয়ে গেছে, আমরা জাভা স্ক্রিপ্ট ফাইন্ড করতে গেছিলাম, বাট আমাদের কাছে জাভা স্ক্রিপ্ট ছাড়াও কিছু ফাইল আসছে। সমস্যা নেই, আমরা যেগুলো পাইছি এখান থেকে যেটা বলতেছে, আমরা যদি দেখেন যে কোনো একটা HTML এর ফাইল আসছে, আপনি সিম্পল ওটা সোর্স কোড ওপেন করবেন যেভাবে আমি করেছি, অ্যান্ড সিম্পল আবার আগের মতো কন্ট্রোল F দিয়ে ফাইন্ড করবেন, দেখবেন যে আপনার যে ভ্যালুটা বলতেছে সেটা কোথায়। তো এখানে দেখেন এটা একটা ভ্যালু বলতেছে যে এটা আমাদের কোনো কাজের না, তো এটা আমরা অ্যাভয়েড করি। তারপরে হচ্ছে আমরা এখান থেকে মোটামুটি সবই একই জিনিস বলতেছে। আচ্ছা আমি দেখি এখান থেকে একটা ভিজিট করি। আর একটা মজার ব্যাপার হচ্ছে কি, আপনি যখন এই সিক্রেট ফাইন্ডার দিয়ে বলবেন, দেখবেন যে 90% আপনাকে রেজাল্ট দিয়ে বলবে যে এটা হচ্ছে টুইলোর এসআইডি, বাট অ্যাকচুয়ালি কিন্তু সেটা টুইলোর এসআইডি না, এটা অন্য কোনো ইনকোডেড ভ্যালু হতেও পারে। তো যাই হোক, আমি সিম্পল এখানে আবার পেস্ট করবো, আচ্ছা সেমই ভ্যালু ছিল। তো দেখেন এটাও কিন্তু কোনো কিছু না, আমি একটু নিচে যাই দেখি কোনো ইউনিক কোনো কিছু পাই কিনা। যেগুলো একবার ভিজিট করার পরে দেখবেন যে এগুলো জাস্ট কি নাথিং, সেগুলো আর এক্সট্রা করে আপনার স্ক্যান করার বা ভিজিট করার দরকার নেই, অন্যগুলোতে যাবেন। তো এখানে দেখেন আমি একটা এক্সট্রা ইউনিক কিছু একটা আমার কাছে মনে হচ্ছে, ইউনিক একটা কোডের মতো বা একটা কির মতো, আমি সিম্পল কি করব, এটাতে আমি ভিজিট করব এবার, আল্লাহ ভরসা। আচ্ছা আয় রে ম্যান, এখানে আবার অ্যাক্সেস ডিনাইড আছে, এটা খুব কমই থাকে জাভাস্ক্রিপ্টের মধ্যে। আচ্ছা সমস্যা নেই, আমি এবার একটা কাজ করি, তাহলে আমি এবার আরেকটা ইউআরএলে ঢোকার চেষ্টা করি। আই থিঙ্ক সেখানে কোনো সেন্সিটিভ ইনফরমেশন ছিল দেখেই তারা, আচ্ছা এখানে আই থিঙ্ক কোনো সেন্সিটিভ কোনো এই যে এই কুকিগুলো আই থিঙ্ক কোনো সেন্সিটিভ কুকি, বাট আমরা এখনও শিওর হচ্ছি না যে এটা আসলে টুইলোর কিনা অন্য কোনো কিছুরও হতে পারে। আমরা যদি সোর্স কোডটা দেখতে পারতাম তাহলে আমরা একটু শিওর হয়ে বলতে পারতাম। যাই হোক সমস্যা নেই। তা এই জিনিসটাকে মানে এই যে 403 যে আসতেছে এটাকে অ্যাভয়েড করার জন্য আপনারা যখন এই ফিল্টার করবেন না, লাইক ওইখানে আমি যেরকম 404 দিয়েছিলাম সেখানে আপনি কমা দিয়ে আপনি এই 403টাও দিয়ে দিতে পারেন, তাহলে হবে কি যে 403 ফিল্টার হয়ে আসবে। তো এখানে আমি দেখতেছি যে যা পাচ্ছি, আচ্ছা এখানে যে এইখানে মূলত যে কোডগুলো দিচ্ছে এগুলো আসলে কি যে আমি দেখাই, আমার যেটা মনে হচ্ছে যে যখন আপনাকে কেউ অ্যাক্সেস ডিনাইড দেখায় সেখানে কিন্তু আপনাকে একটা আইডি দেয়, তাই থিঙ্ক সেই আইডিটারই আমি যদি এখানে একটু দেখাই সার্চ করে, আচ্ছা না এটার না, এটা সোর্স কোডের কি না, সোর্স কোডেরও না, আই থিঙ্ক কি হইলো বুঝলাম না, ওইখানে ওরা পাচ্ছে বাট আমরা কেন ভিজিট করতে পারতেছি না। যাই হোক আমরা একটু নিচে যাই, নিচে যে দেখি এখানে কিছু পাই কিনা। একটা ইউআরএল তো আমরা তেমন ভালো করে কিছু পাইলাম না, স্যাট অনেক। আচ্ছা এখানেও আমাদের 403টাও ফিল্টার আউট করা উচিত ছিল, আমরা ভুল করেছি। এইখানে দেখেন, আচ্ছা দেখি তো এইটাই আমরা ভিজিট করি, আই থিঙ্ক এখানে কিছু ইন্টারেস্টিং থাকতে পারে। আই থিঙ্ক যে ভিজিট করি, ওপেন হয়ে যা ওপেন হয়ে যা। আচ্ছা এখানে ওপেন হয় নাই, বাট জাভাস্ক্রিপ্টের ফাইল আসে নাই। কি চেক দ্য ইউআরএল দেয়ার মে বি টাইপ, এখানে গোয়িং ব্যাক, আই থিঙ্ক এখানে কোনো সিকিউরিটি ইস্যু আছে বা কোনো কিছু, ওয়েবসাইটটা হয়তো বা জাভাস্ক্রিপ্টের ফাইলগুলোকে একটু হাইডই করে রাখে মেবি। আচ্ছা যাই হোক আমরা এখান থেকে যেটা পাইছি আমরা সেটাই এখন স্ক্যান করব।
সেটাই চেক করব। যেখানে আমরা যে গুগল এপিআই, এখানে দেখেন ওরা কিন্তু এটাকে বলতেছে গুগল এপিআই আর সেকেন্ডটাকে বলতেছে গুগল ক্যাপচা। এগুলো কিন্তু অনেক সময় লেগে যায়, যদিও এটা কোনো সেন্সিটিভ ইনফরমেশন না। দেখেন এখানে কিন্তু আমরা ইয়েস, আমরা কিন্তু এখানে একটা এপিআই কি পেয়েছি, যদিও এটা তেমন সেন্সিটিভ না, কারণ গুগল এপিআই এটা পাবলিকলি অ্যাক্সেসেবল, এটা কোনো আর কি সিকিউরিটি বা সেন্সিটিভ ডাটা না। বাট তাও আমি একটু দেখাইতে যে পারছি যে আপনাদের যে এই জিনিসটা যে পাওয়া যায়। লাইক এখন আপনি ধরেন এখানে গুগল এপিআই কি পাইছেন, আপনি এখান থেকে কি করতে পারেন, আপনি সিম্পল এখানে গুগল ছাড়া, আচ্ছা এক সেকেন্ড, এখানে ম্যাপ ডট গুগল এপিআই কি আসতেছে। আচ্ছা আমি এটা একটু পরেই করবো, আমি একটা ওয়ে দেখাই দিই। জাস্ট ধরেন এখানে গুগল ম্যাপ ডট গুগল এপিআই যেহেতু আসতেছে, তার মানে কি মনে হচ্ছে আপনাদের যে আই থিঙ্ক এটা গুগল ম্যাপের এপিআই কি হতে পারে। আর যদি এমন হয় যে কোনো একটা গুগল ম্যাপের এপিআই কি পাচ্ছেন, সেটা অবশ্যই রিপোর্ট করবেন। সেখান থেকে আপনার সেই রিপোর্টটা ওরা অ্যাকসেপ্ট করে, যদি সেটা সিক্রেট কি হয় আমি একটু চেক করে দেখি। আমি সিম্পল সার্চ করি গুগল ম্যাপ এপিআইস। তো এখানে যখন আমি গুগল ম্যাপ এপিআই লিখে সার্চ করব, এখানে দেখেন এই ডকুমেন্টেশন পাবেন। আপনাদের কাজ হচ্ছে যেই সার্ভিসেরই এপিআই কি আপনারা পাচ্ছেন আপনাদের সেই সেন্সিটিভ ইনফরমেশন থেকে, সিম্পল সেই সার্ভিসের যে এপিআই কিগুলো আর কি, সেই সার্ভিসটার এপিআই ডকুমেন্টেশন, লাইক আমি গুগল ম্যাপের একটা এপিআই কি আমার মনে হচ্ছে যে আমি পাইছি, আমি এইটার যে এপিআই ডকুমেন্টেশনটা আছে সেটা আমি দেখব। অলসো আমি জানি যে কিছু সার্ভিস আছে যেগুলোর এপিআই কিগুলো না অনেক ফেমাস, যেগুলো বেশি পাওয়া যায়, যেগুলো কিনা বেশি রিসার্চ হয়, তো এইগুলা কিন্তু আপনার পেলোড অল দ্য থিংয়েও থাকে। আমি জানি, তাই আমি ভিজিট করতেছি, আপনারাও একটু জেনে রাখবেন। তো আমি যদি পেলোড অল দ্য থিংয়ে যাই, এখানে দেখবেন যে আপনার কোথায় কোথায় এপিআই এপিআই নামে একটা সেকশন আছে, এপিআই কি লিক। তা আমি যদি এখানে আসি, এখানে দেখবেন যে গুগল ম্যাপ একটু খুঁজতে হবে, এই যে গুগল ম্যাপ, অ্যান্ড আই থিঙ্ক এখানে একটা আপনার গুগল ম্যাপ স্ক্যানার নামে একটা টুল আছে, ইয়েস। তো এইটার কাজ হচ্ছে আপনার এই যে গুগল ম্যাপ, লাইক এখানে ইউজ ডিটারমাইন ওয়েদার লিকেড গুগল ফাউন্ড, এই যে এইটার মাধ্যমে আপনি চেক করতে পারেন। আমি সিম্পল কী করি, যেহেতু আর আমি লাইভে দেখাই দিই, আপনাদের জন্য হয়তো বা সুবিধা হতে পারে। আমি জাস্ট আমার টুল সেকশনে যাই অ্যান্ড এই টুলটা আমি ইনস্টল করে ফেলি। দেন আচ্ছা সরি, দেন ম্যান, আচ্ছা সমস্যা নেই, আমি জি ম্যাপ স্ক্যানার। দেন এখানে কি কোনো কোনো ইনস্টলেশনের কোনো গাইডলাইন আছে না, কোনো ইনস্টলেশনের কোনো গাইডলাইন নাই। ডাউনলোড পাইথন, দেন পাস্ট এপিআই কি ওয়ান্টেড টু টেস্ট, আচ্ছা তার মানে জাস্ট সিম্পল পাইথন 3। এটা কিন্তু আমি একদম ফার্স্ট টাইম করতেছি, তো ফার্স্ট টাইম কীভাবে করবেন সেটার একটা এক্সপিরিয়েন্স আই থিঙ্ক আপনাদের হয়ে যাচ্ছে। আমি এর আগে কখনো গুগল ম্যাপের এপিআই কির জনিত কোনো কিছু পাই নাই, তো এখানে যেহেতু পাইছি, সো আচ্ছা এটাকে আমি কপি করি। এখানে এপিআই কি বলতে এখানে এইটাই বোঝাচ্ছে ওয়েবের, সো আমি এইটাকে কপি করলাম, এই ভ্যালুটাকে, এই কিটাকে। দেন হচ্ছে আমি সিম্পল ওইটার পরে আমি এখানে বসায় দিব। তো দেন হচ্ছে আমি স্ক্যান করব। ও আচ্ছা এখানে আমাকে এপিআই কি ফ্ল্যাগ দিতে হবে, তো আমি সেটাও বসায় দিই। আচ্ছা আমি একটু বড় করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এবার যদি আমি স্ক্যান করি দেখি, আচ্ছা দেখেন এপিআই কি ইজ নট ভালনারেবল, এটা অনেকগুলো সাইটে আপনার স্ক্যান করতেছে, বাট কোথাও থেকে ভালনারেবল পাচ্ছে না। অ্যান্ড রেজাল্ট কি বলতেছে, রেফারেন্স ফর আপ টু ডেট প্রাইস, ডু ইউ ওয়ান্ট কন্ডাক্ট টেস্ট জাভাস্ক্রিপ্ট এপিআই, নিড ম্যানুয়াল কনফার্মেশন, ফাইল ক্রিয়েশন। আপাতত নো, আপাতত নো করে দিই, আমি একটু যদি দরকার হয় তাহলে আমি করব। আচ্ছা এখানে কিন্তু ওরা কোনো ভালনারেবল কিছু পায় নাই, তারপর আমি এটা ফার্দার আরও ম্যানুয়ালি টেস্টিং করব যে এটা কোনো এক্সপ্লয়েট কিনা। এটা জাস্ট আর কি একটা অটোমেশন ছিল, গুগল ম্যাপের এপিআইয়ের ক্ষেত্রে একটা সুবিধা পাইছি আমি, বাট অন্য এপিআইয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে ম্যানুয়ালি করতে হবে। লাইক কীভাবে করবেন একটু আগেও বলছিলাম, আপনি সিম্পল হচ্ছে সেই এপিআইয়ের সার্ভিসে যাবেন, সে তারপরে হচ্ছে কাজ করবে। আমি আরও একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন পসিবল ক্রিয়েট হিসাবে কিন্তু পাসওয়ার্ড বলতে, আমি একটু পরে ওইটার মধ্যেও আসতেছি। আমি এই ইউআরএলের মধ্যে আরও অনেক কিছু আই থিঙ্ক পাওয়া যেতে পারে। আমি এই যে এখানে আপনার গুগল ক্যাপচারটা আমি যাচ্ছি না, বিকজ গুগল ক্যাপচারটা পাইলেও কোনো লাভ নাই, যেগুলো পাইলে লাভ আছে সেইগুলো দেখানো আই থিঙ্ক বেটার। তো আমি এটা একটু সার্চ করি। এখানে দেখেন অ্যাপ্লিকেশন আইডি, এখানে দেখেন ডাটাডগ,
এটাও কিন্তু একটা সার্ভিস। আমি যদি ডাটাডগ লিখে সার্চ করি, এটাও কিন্তু একটা সার্ভিস ডাটাডগ। তারপর এখানে দেখেন ক্লায়েন্ট টোকেন, দেন এখানে দেখেন একটা অ্যাপ্লিকেশন আইডিও পাওয়া যাচ্ছে। অ্যান্ড তারপরে কি আসছে আপনার হ্যাশ, যদিও এটা HTML এর মধ্যে আসতেছে আই থিঙ্ক, নাকি নাকি জাভাস্ক্রিপ্টের মধ্যে আমি শিওর না। তারপরে দেখেন এখানে এটা একটা আর কি বলতে গেলে যে ডাটা ডগের এপিআই কি। আমি যদি ডাটা ডগের সার্ভিসটাও দেখানোর চেষ্টা করি, ডাটা ডগ ক্লায়েন্ট কি, আমরা কিন্তু একটা ক্লায়েন্ট কি পাইছিলাম, আমরা যেই ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা লিখে সার্চ করব। আমরা যেহেতু ক্লায়েন্ট টোকেন পেয়েছি নাকি কি, আমরা ক্লায়েন্ট টোকেন নিয়েই সার্চ করি। এখানে দেখেন, এখানে যখন সার্চ করলাম এখানে দেখেন ক্লায়েন্ট টোকেন আসতেছে। তো আমরা যখন এখানে ভিজিট করব, এখানে দেখবেন যে ডাটাডগের ক্লায়েন্ট টোকেন সম্পর্কে মোটামুটি ওরা এখানে বলছে যে কীভাবে আপনি ক্রিয়েট করবেন, অ্যান্ড এইটার সম্পর্কে আপনারা মোটামুটি আইডিয়া পাবেন। অ্যান্ড এটাকে কীভাবে ভ্যালিডেটেড করবেন সেটাও যদি আপনি চেক করতে চান, আপনি সিম্পল এইখানে আরেকটা অ্যাড করে দিবেন ওয়ার্ড যে ভ্যালিডেট। আপনারা মোস্ট অফ দ্য এপিআই টোকেনের সাথে আপনারা যখন ডকুমেন্টেশন পড়বেন, সেখানে আপনারা এই কীভাবে ভ্যালিডেটেড করবেন সেটাও একটা অপশন পেয়ে যাবেন। যেরকম এই ডাটাডগেরও কিন্তু একটা আছে, লাইক এই অথেন্টিকেশন। এখানে যখন আমি ক্লিক করলাম, এখানে দেখেন আপনার এই কার্ল কমান্ড একটা দিয়ে দিয়েছে। তাই আমি সিম্পল এটাকে কপি করব। অ্যান্ড যদিও এখান থেকে ভ্যালিডেটেড করলে আসলে অ্যাকচুয়াল রেজাল্টটা অনেক সময় পাওয়া যায় না, বেশিরভাগ ক্ষেত্রে আপনি পাবেন না, কারণ এখানে ওরা আসলে তেমন কোনো একটা কারণ থাকে, অনেক সময় পাওয়াও যায়। তাই আমি এখান থেকে আমার ক্লায়েন্ট টোকেনটা কপি করব। ক্লায়েন্ট টোকেনটা কী জানি ছিল, আচ্ছা দুইটা ম্যাচিং ছিল। আচ্ছা এই যে এখানে এই হচ্ছে আমার ক্লায়েন্ট টোকেন, এইটাও একটা এপিআই টোকেনের মতোই। তো আমি এটাকে কপি করব, দেন হচ্ছে আমি এই জায়গাটায় পেস্ট করে দিব। আমি যে পেস্ট করে এবার ইন্টার প্রেস করি, দেখবেন যে 403 ফরবিডেন একটা এরর আসতেছে। তার মানে এটা আসলে ভ্যালিড না। আর ভ্যালিড হলেও এখানে আসলে কি আপনাকে, এটা কিন্তু পাবলিক কি, কীভাবে বুঝলাম এখানে পাবলিক কি আছে, দেখেন এখানে কিন্তু একটা হিন্ট দেওয়া আছে পাব, তার মানে কি এটা পাবলিক কি। তো এটা আমরা যদি সিক্রেট কি পাইতাম ডাটাডগের, সেক্ষেত্রে যদি ফরবিডেনও আসতো আমরা তাও রিপোর্ট করে দিতাম। এমনও হতে পারে যে ফরবিডেন আমার কাছে আসতেছে বাট অন্য কোথাও হয়তো বা ফরবিডেন নাও পাওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা রিপোর্ট করে দিলে আমাদের জন্য বেটার। অ্যান্ড আমরা কিন্তু এই সাইটের মধ্যে আরও কিছু পেয়েছিলাম, সেটা হচ্ছে পাসওয়ার্ড নামে একটা ডিফল্ট ক্রেডেনশিয়াল আমাদের দেখাচ্ছিল, যে ডিফল্ট ক্রেডেনশিয়াল। তাই আমি যদি সার্চ করি পাসওয়ার্ড নামে, এখানে দেখি কি আসছে। আচ্ছা এখানে তেমন কিছুই না ভাই, তেমন কিছুই না, জাস্ট কিছু আর কি লেখা। এরকম আরও ফলস পজিটিভ আসবে। যাই হোক, তো আমরা কিন্তু দুইটা এক্সাম্পল পেলাম এই একটা সাইটের মধ্যে। আমরা পাই না বাট এখানে কিন্তু দুইটা এক্সাম্পল পেয়েই গেলাম। তারপরে হচ্ছে এইগুলো আমরা আগেও চেক করেছি, এইগুলো আসলে তেমন কোনো কিছু না। সেখানে পসিবল ক্রিয়েট বলতেছে, আমরা একটু ইন্টারেস্টিং লাগতেছে, আমি একটু চেক করে দেখি। কোনো ইনকোডে আমার কাছে, আমি শিওর যে এটা কোনো পসিবল ক্রিয়েট না, আমি এটা 100% শিওর। বাট তারপরও এটা কোনো এপিআই টোকেন হতে পারে বা কোনো টোকেনের আধা অংশ হতে পারে দেখে মনে হচ্ছে আমার কাছে। তাই আমি একটু ভিজিট করি। তো এখানেও কিন্তু সেম, আচ্ছা এটা রিডাইরেক্ট করে দিচ্ছে। আচ্ছা যাই হোক, তাও আমি এটা ভিউ সোর্স করি অ্যান্ড আমি এখানে ফাইন্ড করি আমি যেটা কপি করেছি সেটা আছে কিনা। আচ্ছা নাই, আই থিঙ্ক এটাকে কার্ল কমান্ডের মাধ্যমে আমাকে টেস্টিং করতে পারছে, ওইটা আমি বাদ দিলাম। তারপরে এইখানে যেগুলো আছে হ্যারোকাম, আচ্ছা এটা আমি ভিজিট করতে পারি কিনা যাই না। এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য একটা আইডিয়া হচ্ছে কি, যখন ওই ফিল্টার করবেন HTTPS টুলের মাধ্যমে, তখন এই 301 302, আচ্ছা এটার মধ্যে আমি ভিজিট করতে পারি। ভিউ সোর্স ক্লিক করি, 301 404 403 401 এই টাইপের যত ইউআরএল আছে সেগুলোকে আপনারা কি করবেন, সিম্পলি মানে আর কি রিমুভ আর কি ফিল্টার করে দিবেন। তাহলে আপনারা এই যে এখন এই বিষয়গুলো ফেস করতে হবে না। তাই আমি এখানে এসে আমি যদি আবার সার্চ করি, তো দেখেন এখানে মেবি গুগল ক্যাপচা আছে, এখানে কিন্তু দেখেন গুগল রিক্যাপচার সাইট কি কিন্তু আমাদের এখানে পেয়ে গেছি। এটাও একটা এপিআই টোকেন, বাট এটা আসলে অ্যাকচুয়ালি আপনার পাবলিকলি অ্যাভেলেবেল একটা টোকেন। তো আজকের প্রায় 1 ঘন্টার মতো বকবক করলাম। তো এইভাবে আসলে ম্যানুয়ালি আমি তো জাস্ট কয়েকটা দেখাইলাম। ফার্স্টে একটু ফ্রাস্ট্রেশনও ছিলাম যে কোনো কিছুই পাচ্ছি না, বাট দেখাইতে দেখাইতে কিন্তু প্রায় 2-3টা কিন্তু সামনে আসছে। গুগল এপিআই কি, দেন হচ্ছে গুগল ম্যাপ, গুগল রিক্যাপচা অ্যান্ড হচ্ছে আপনার ডাটাডগের এপিআই কি কিন্তু আমরা পেয়েছি। যদিও আপনার ডাটাডগ অ্যান্ড গুগল রিক্যাপচা যেটা, সেটা পাবলিকলি অ্যাভেলেবেল, এইগুলো আসলে কোনো সেন্সিটিভ কিছুই না, আপনি পাইলেও আপনি রিপোর্ট করতে পারবেন না। বাট এই গুগল ম্যাপসে যেটা, সেটার উপর আমার একটু সন্দেহ হচ্ছে, আমি সেটা আরও ফার্দার টেস্টিং করব। বাট আপাতত আই থিঙ্ক বুঝতে পারছেন কিভাবে কি করবেন। একটু লং হয়েছে, তাও আশা করি হেল্পফুল হবে আপনাদের জন্য। আর কিভাবে করবেন সেটাও তো দেখাইলাম। অ্যান্ড ধরেন আপনার একটা এপিআই কি পাইলে সেটাও কিভাবে আপনারা ভেরিফিকেশন করবেন,
লাইক আমি একটু আগেও দেখালাম যে ধরেন আপনি ডাটাডগের একটা ক্লায়েন্ট টোকেন পেয়েছেন, আপনি সিম্পল ডাটাডগ ক্লায়েন্ট টোকেন লিখে সার্চ করলেই কিন্তু আপনি সেটার এপিআই ডকুমেন্টেশন কিন্তু পাচ্ছেন। তো মেন কথা আপনি আবার বুঝবেন কিভাবে যে আপনার যে টোকেনটা পাচ্ছেন সেটা ডাটাডগের কিনা। লাইক এখানে দেখেন আমার যে টোকেনটা, এখানে কিন্তু আমাকে আমার টুল কিন্তু কি বলেছে, গুগল ক্যাপচা। যাই হোক এটা ঠিক আছে, গুগল ক্যাপচা আমি আরেকটা দেখাই। ধরেন এখানে হেরুকু এপিআই কি বলতেছে, বাট আমি যখন এখানে সার্চ করব এটা দেখেন এটা কিন্তু হেরুকুর কোনো এপিআই কি না, এটা কিন্তু আপনার আরেকটা আর কি অ্যাপ্লিকেশন আইডি বা এরকম কোনো কিছু একটা হতে পারে। ঠিক আছে, আমি আরেকটা দেখি যদি পাই কিনা। আচ্ছা পাচ্ছি না, সমস্যা নেই। আমি একটু আগে যখন এইখানে করেছিলাম তখনও কয়েকটা জিনিস ছিল এরকম। আচ্ছা আমি একটু দেখাই তাহলে আপনাদেরকে, একটু ওয়েট, ভিডিওটা যেহেতু বড় হয়ে গেছে। তো এখানে দেখেন, এখানে যখন আচ্ছা আমরা সার্চ করে পেয়েছিলাম কোথায়, এই যে এইখানে, এখানে আমরা পেয়েছিলাম। আগেরবার আমরা হেরুকো এপিআই কি বলতে এই যে একটা কার্ড পেয়েছিলাম, যেটা কিনা একটা ডাটাডগের একটা অ্যাপ্লিকেশন আইডি। তো এইখানে আমরা কিভাবে বুঝলাম যে এটা আসলে ডাটাডগের, এই যে আমরা যখন এই লাইনটা লাইক আপনার যেই লাইনের মধ্যে আপনি পাবেন সেই লাইনটা ভালো করে ফোকাস করবেন, ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন যে এখানে কী কী সার্ভিস বা কোন কিছুর নাম লেখা আছে কিনা, এখানে কি কোনো ক্লায়েন্ট টোকেন আছে নাকি এপিআই টোকেন আছে, বা এপিআই কি আছে, এটা কি পাবলিক নাকি সিক্রেট, এটা কিন্তু মোটামুটি এখানে হিন্ট দেওয়া থাকে। আর তাছাড়া আপনি প্রত্যেকটা সার্ভিসের নাম কিন্তু মোটামুটি এখানে পেয়ে যাবেন। আপনার এপিআই টোকেনটা যদি আপনি থাকেও সেটা কোন সার্ভিসের এপিআই টোকেন, লাইক এখানে কিন্তু একটা টোকেন আছে, সাইডে কিন্তু এখানে লেখাও আছে যে এটা ডাটাডগ। তো আমি যখন ডাটাডগ লিখে সার্চ করলাম ডাটাডগ ক্লায়েন্ট টোকেন, শুরুতেই কিন্তু এখানে আসছে। তো সেমভাবে আপনার যখন যে কোনো আপনার সোর্স কোডের মধ্যে যে কোনো সার্ভিসের এপিআই কি আসতে পারে, এনি র্যান্ডম যে কোনো সার্ভিসের এপিআই কি আপনি পেয়ে যেতে পারেন। তো সেটা সিম্পল, সেই সার্ভিসটার নাম অ্যান্ড সেটার ক্লায়েন্ট টোকেন হোক বা এপিআই টোকেন হোক, সেটা গুগলে সার্চ করলে আপনি দেখবেন যে ওটার ডকুমেন্টেশন আসতেছে। তো ডকুমেন্টেশনটা ভালো করে পড়বেন, মনোযোগ দিয়ে পড়বেন যে কী বলতেছে ওরা, কীভাবে একটা এপিআই কি ওরা ক্রিয়েট করে, এটার ফাংশনালিটি কী হতে পারে, এটার সেভারিটি কত হতে পারে, এটার মধ্যে কি সিক্রেট থাকে নাকি পাবলিক থাকে, ভালো করে পড়বেন। যখন আপনার সব কিছু পড়া হবে তখন আপনি ওটা দেখবেন যে এটা ভ্যালিডেটেড কী করা যায়, কীভাবে ভ্যালিডেটেড করা লাগে, বা এটা কীভাবে সার্চ করবেন। সিম্পল গুগলে সার্চ করতে পারেন যে ভ্যালিডেটেড লাইকে সার্চ করলে যেরকম ডাটাডগের এখানে কিন্তু অথেন্টিকেশনের একটা অপশন আসছে। তো আপনার সাইটেরও হয়তো বা এরকম দু একটা অপশন আসতেই পারে। তো যখন আসবে সেইগুলোকে আপনি কি করবেন, সেইগুলো কার্ল কমান্ডের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে দেখবেন যে দেখলেই বুঝবেন যে কীভাবে করতে হয়, তো সেইভাবে করবেন। অ্যান্ড যদি দেখেন যে আপনার সেটা ভ্যালিডেটেড হচ্ছে, আপনার 200 আসতেছে বা সাকসেস আসতেছে, তাহলে তো কংগ্রাচুলেশনস, আপনি পেয়ে গেছেন। আর যদি এমন হয় যে ভ্যালিডেটেড হচ্ছে না, বাট আপনার মনে হচ্ছে যে এনি ডাউট হচ্ছে যে আই থিঙ্ক এটা রিপোর্ট করলে কোনো একটা কাজ হতে পারে, আপনি রিপোর্ট করে দেন। আপনার ভ্যালিডেট অনেক সময় হয় কি যে আমরা যখন একটা ভ্যালিড এপিআই কিও আমরা যখন টেস্টিং করি, অনেক সময় ওইটাকে আর কি আনঅথরাইজ বলে, বাট অ্যাকচুয়ালি ওইটা অথরাইজ। তো এরকম অনেক সময় হয়, তো আপনি পেলে আপনি রিপোর্ট করে দেন, যা আছে কপালে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। প্রায় 1 ঘন্টা 2 মিনিট, আই থিঙ্ক আমার এইটাই সবচাইতে ইউটিউব ক্যারিয়ারে আর কি সবচাইতে বড় লংগেস্ট ভিডিও আর কি, ফার্স্ট টাইম অ্যান্ড আই থিঙ্ক এটা লাস্ট টাইম। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তাও কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে বলতে পারেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকটা জিনিস দেখানো বাকি ছিল, সেটা হচ্ছে কি যে আমার এইখানে যে আমি সিক্রেট ফাইন্ডার স্ক্যান করেছিলাম, স্টার্ট করেছিলাম, মানে এখানে যে রিজেক্টস হান্টার যে স্টার্ট করেছিলাম সেটা সম্পর্কে আউটরোড দেওয়াটা হয় নাই। তো ওইটা ছাড়া কেমন জানি মনে হচ্ছিল যে ভিডিওটা অসম্পূর্ণ রয়ে গেছে। তো সেটা একটু বলে দেই। সেটা হচ্ছে যে দেখেন, আমার সিক্রেট ফাইন্ডার কিন্তু মোটামুটি অনেকগুলো রেজাল্ট দিয়েছে। আমি যদি একটু আমার এইটাকে যদি একটু ওপেন করি, অনেকগুলো রেজাল্ট কিন্তু আমি পেয়েছি, প্রায় 3000-এর উপরে, প্রায় 3500-র মতো রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি। অ্যান্ড এখানে কিন্তু আমরা বিভিন্ন টাইপের রেজাল্ট পেয়েছি। অ্যান্ড এখানে দেখেন প্রত্যেকটা রেজাল্টের সিক্রেট ফাইন্ডারের যে আউটপুটের সিস্টেমটা কেমন দেখেন আপনি চাইলে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি যে আপনি সিক্রেট ফাইন্ডারের যে আউটপুটটা, সেটা চাইলে আপনারা একটা এসটিএমএল ফাইলের মতো সেভ করতে পারেন। তখন কিন্তু যে এরকম করে হবে, যেটা কিনা দেখতে সুন্দর হবে। আমি আপাতত সিএলআইতেই করেছি, বাট বিকজ আমাকে সিএলআইটাই সুন্দর লাগে এসটিএমএল এর থেকে। তো এইখানে দেখেন যে আর কি আমার স্ক্যান যেহেতু শেষ হয়ে গেছে, মোটামুটি এতগুলো পেয়েছি। আর আপনাদের কাজ হচ্ছে কি যে সিম্পল
যে আর কি প্রত্যেকটা ইউআরএল ভিজিট করে এখান থেকে যে আপনার সেই ইউআরএল এর ম্যাচ ভ্যালু যেগুলোকে বলতেছে, সিম্পল সেখানে কন্ট্রোল এফ চেপ দিয়ে আপনি সেখানে ফাইন্ড করেন যে এই ভ্যালুটা কোথায় আছে, অ্যান্ড যেখানে আছে সেটার আশেপাশে দেখেন যে এটা আসলেই কোনো টোকেন কিনা নাকি জাস্ট এমনি র্যান্ডম একটা ভ্যালু। লাইক যদি কোনো টোকেনও হয়, কোনো ক্লায়েন্ট টোকেন বা এপিআই টোকেনও হয়, সেটার আশেপাশে দেখেন যে সেই সার্ভিসটার নাম কি। এরকম ভালো করে খেয়াল করে দেখেন, ঠিক আছে? এরকম প্রত্যেকটা করেন। অবশ্য এমন যদি হয় যেরকম এইখানেও কিছু জিনিস হয়েছে কি যে আপনার লাইক দেখেন এই যে তিনটা ভ্যালু, এই তিনটা ভ্যালু কিন্তু বারবার সেম আসতেছে, এখানেও সেম, এখানেও সেম, এরকম অনেক আসবে। তো যদি দেখেন কোন একটা ইউআরএল একই ভ্যালু সেম বারবার আসতেছে, সেগুলোকে অ্যাভয়েড করবেন, বাকি যেগুলো থাকবে সেগুলোকে আপনি জাস্ট দেখবেন, ঠিক আছে? আর এটাকে আপনি চাইলে ডুপ্লিকেটও শর্টকাটও করে ফেলতে পারেন ইচ্ছা, বাট আমি বলবো যে আপাতত এখানে ডুপ্লিকেট শর্টকাট করার দরকার নেই, একটু ম্যানুয়ালি চোখ লাগান, প্রত্যেকটাই চোখ লাগান। কারণ হয়তো আপনি শুরুর দিকে পাচ্ছেন না, মাঝখানে এমন কোন একটা সাইডে এসে পড়ছে যেখানে আপনার অ্যাকচুয়াল ভ্যালিড কোনো কিছু থাকতেই পারে। তো এরকম দেখবেন। তো এইবার আসি এই রিজেক্টস হান্টারের কাছে। রিজেক্টস হান্টারের বিষয়টাও মোটামুটি সেম, এখানেও আরও ফাস্ট, মানে আপনার কি বলে যে সিক্রেট ফাইন্ডারের চাইতে এটা একটু ফাস্ট বেশি। আর এখানেও দেখেন ফরম্যাটটা কিন্তু খুবই সুন্দর, কালারিং করে দিচ্ছে। এখানে কোন সোর্স মানে কোন ইউআরএল থেকে পেয়েছে, আমি একটা ভ্যালিড টাইপের লাইক যেটাকে দেখে মনে হবে যে কোনো কিছু, তো ধরেন এখানে এই ইউআরএল থেকে ওরা পেয়েছে এইটা। তো আমি সিম্পল এই ইউআরএলটাকে ভিজিট করলাম আল্লাহ আল্লাহ করে কোনো আচ্ছা আচ্ছা আমার এটা কপি হয় না, আমার সোর্স কোডটা আমি এটা কপি করে নিই। দ্যাট ম্যান, আচ্ছা আমি নিচে এসে বসছি, আমি এটাই করি। এই যে ইউআরএলটা আছে সেটাকে আমি কপি করি। হ্যাঁ, কপি করার শেষ, অ্যান্ড আমি এটাকে ভিজিট করব। হ্যাঁ, ভিজিট করার পর দেখেন এরকম একটা ফাইল পাত। তো এটা তারপরে কি বলছে, এই ইউআরএল এর সাথে ম্যাচ ভ্যালু কোনটা, এইটা। তো এখানে ওরা বলতেছে এডব্লিউএস কি, ওটা বাদ দেন। এখানে ওরা কি বলতেছে এই সব একদম বাদ দিবেন। সিম্পল ওরা যে ভ্যালুটাকে দিচ্ছে আপনাকে, সেই ভ্যালুটা আপনি আপনার ওই সেই ইউআরএল এ যাবেন, দেন হচ্ছে কন্ট্রোল এফ চেপে সেটাকে ফাইন্ড করবেন সেটা কোথায় আছে। তো দেখেন এটা কিন্তু এখানে আছে, আর এটা কিন্তু জাস্ট একটা আইডি, বাট এখানে কিন্তু আমরা কোনো সার্ভিস নাম দেখতে পারতেছি না, তার মানে এটা তেমন কোনো কিছু নেই, এখানে কোনো এপিআই কি বা এরকম কোনো কিছুই নাই। তো এরকম করে বাকি যেগুলো আছে একটার পর একটা আর কি স্ক্যান করতে থাকবেন, তাহলেই দেখবেন আই থিঙ্ক কোনো না কোনো কিছু পেয়ে যেতে পারেন। তো আমি সাজেশন করব দুইটা টুলই একসাথে ইউজ করেন, দুইটা টুলের রিপোর্টই ভালো করে দেখেন, একটাই কোনো কিছু মিসিং থাকলে আরেকটাই ভালো আপনি পেতেও পারেন। তো এই আর কি। আর সিক্রেট ফাইন্ডারে কিন্তু আরও অনেক কিছু আসছে, আমি সব কিছু দেখাইতে পারলাম না সময়ের জন্য। আপনারা যখন স্ক্যান করবেন, কাজ করবেন, আপনারা সব কিছু একটার পর একটা দেখবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আই থিঙ্ক আপনাদের বুঝতে পারছেন। অ্যান্ড আসসালামু আলাইকুম এগেইন।